আমার কথা শোনা যাচ্ছে? জি। এই যে আপনাদের মধ্যে যে 21 জন জয়েন করছেন, এর মধ্যে একেবারে প্রথম আজকে প্রথম ক্লাসটা করতেছেন এমন কি কেউ আছেন? দয়া করে বলতে হবে কথা। কেউ আছেন এখানে? এটা কোনো ফর্মাল ক্লাস না, এটা জাস্ট ডিসকাশনের জন্য। আজকে প্রথম ক্লাস করছেন এমন কেউ আছেন? আচ্ছা, ধরে নিলাম তার মানে কেউ নাই। আমার প্রথম ক্লাসটা মিস করছেন, প্রথম একটা বা দুইটা ক্লাস বা প্রথম ক্লাসটা মিস করছেন এমন কেউ আছেন? প্রথম দিকে দুই তিনটা ক্লাস মিস করছেন অনলাইনে? জি স্যার, আমি আছি। একজন, আর কেউ? ওকে, তার মানে তার মানে আমার সাথে অনেকেই কানেক্ট পূর্বে থেকে, তাই তো? আচ্ছা, ওকে ফাইন। আমরা আহ, যখন আমি গ্রুপে ডিক্লেয়ার করছিলাম এবং ক্লাসে ডিক্লেয়ার করছিলাম, আমরা অতিরিক্ত আহ, দুইটা ক্লাস, একটা অথবা দুইটা ক্লাস নিব যারা বেসিক, যাদের প্রবলেম একেবারে বেসিক, যাদের প্রবলেম তাদের জন্য, একেবারে বেসিক যাদের প্রবলেম তাদের জন্য। ইন দ্য মিন টাইম আমি যারা ঢাকার বাইরে আছে, যেহেতু আইসিএমবি তে কোনো কারণে এই সেশনে করেসপন্ডেন্স অর্থাৎ অনলাইন ক্লাস হচ্ছে না, তো সেজন্য আমাকে অনেকেই অনুরোধ করছে যে তাদের প্রবলেম হচ্ছে, তাদের কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হতে পারে। সে দৃষ্টিকোণ থেকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, যেটা শুধুমাত্র ঢাকার বাইরে, যেখানে হয়তোবা আমি এরপরে আর কাউকে অ্যাড করতে চাচ্ছিও না বা করবো না। এবং যারা ঢাকার বাইরে আছে তাদেরকে অ্যাটলিস্ট, হ্যাঁ, অনলাইনে তো তারা প্রথম 4-5টা ক্লাস করছে এবং পরবর্তীতে তাদেরকে অ্যাটলিস্ট যারা কানেক্ট থাকতে চায়, হ্যাঁ, তাদেরকে একটু গাইডলাইন দিয়ে আমি হয়তোবা তাদেরকে প্রতি আহ, সপ্তাহে অথবা 10 দিন পরে বলবো যে এটা এটা পড়েন, এরকম কিছু একটা গাইডলাইন দিব। সেক্ষেত্রে আমি অবশ্যই কন্ডিশন দিয়ে দিছি, সেটা হলো গ্রুপে যারা যারা কমেন্টস করবে, বিভিন্ন ভাবে নক থাকবে, আমি বুঝতে পারবো, তাদেরকে আমি রাখবো, নতুবা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি একজন একজন করে সবাইকে রিমুভ করে দেবো। কারণ ওইটা আমার সম্পূর্ণ ফ্রি একটা সাপোর্ট। আপনি পড়াশোনা করতেছেন কিনা, সেই তালে আছেন কিনা সেটা বোঝা যাবে আপনি আমাকে প্রবলেম শেয়ার করেন কিনা। এটা কিন্তু আমি ঢাকার বাইরে যারা আছে তাদেরকে বলতেছি, আপনি ওই গ্রুপে প্রবলেম শেয়ার করেন কিনা। যদি আপনি প্রবলেম শেয়ার করেন, আপনি তার মানে পড়াশোনা করতেছেন। যদি আপনি পড়াশোনা করেন, প্রবলেম শেয়ার করেন, আপনি আমার তালে চলেন, তাহলে আমি আপনাকে সাপোর্ট দেবো, যেটা সম্পূর্ণ অতিরিক্ত সাপোর্ট, যেটা আমি দেওয়ার জন্য বাধ্য না। এক- এবং যাদেরকে বেসিক ক্লাস দিব, যাদেরকে বলছিলাম যে আপনাদের কোনো একেবারে খুবই বেসিক প্রবলেম এমন কেউ থাকলে তারাও, তাদেরকে নিয়ে একটা আমাদের 20-25 জনের একটা গ্রুপ আছে। হুম। তো আজকে আমি মনে করলাম একটা কাজ করি, এই দুইটা গ্রুপকে একসাথে বলি যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, কারণ যাতে আমরা দুইটাকেই কাভার করতে পারি। আর সর্বশেষ আমি গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে জাস্ট 1 থেকে দেড় ঘন্টা আগে একটু বলে দিলাম, এর বাইরে যদি কেউ থাকে তারা জয়েন করতে পারে। এই হলো আমাদের ক্লাসের পটভূমি। সো আমি ধরে নিচ্ছি আপনারা প্রত্যেকেই পূর্বে ক্লাস করছেন। ফারহানা উনি শুধু একমাত্র আর একজন বললো, এরা ব্যতীত সবাই ক্লাস করছেন, হ্যাঁ, শুরুর দিকে বা সবগুলা ক্লাস করছেন আমি ধরে নিলাম। তারপরও আমি অল্প সময়ের জন্য আমি আমার প্রথম ক্লাসে যেগুলো আলোচনা করছি সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপর আমরা একটু পড়াশোনার মধ্যে যাব। আপনাদের মধ্যে এখনো কি এমন কেউ আছেন, একটু খোলামেলা বলবেন, যে এখনো মনে হয় যে আইসিইউটা শুরু করা কি ঠিক হচ্ছে এমন, বা আমি কি আইসিইউতে এডমিশন নিলাম, আমি এখন কনফিউজড যে আইসিইউটা কন্টিনিউ করবো কিনা, এমন কেউ কি আছেন? থাকলে চ্যাট বক্সে বলেন, কারণ সহ। নতুবা এই প্রশ্ন নিয়ে কথা বলবো না, যে এখনো কি মনে হয় যে আইসিইউটা শুরু করাকে ঠিক হচ্ছে কিনা, বা শুরুই বা কেন করলাম, মানে এখন কনফিউজড, বা আমাকে এদিক ওদিক যেতে হবে, আমি ভুল করছি, মানে এই কনফিউশন কি কারো আছে কিনা? নাই? অ্যাটলিস্ট চ্যাট বক্সে নো হলেও লিখেন, ইয়েস হলেও লিখেন। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যেহেতু 4-5 জন নো বলছে, আমি ধরে নিলাম নো। তার মানে এই প্রশ্নের আমাদের কোনো উত্তরের দরকার নাই। আইসিএমবি সম্পর্কে এই যে এতদিন চলে গেল, অলরেডি কারো কারোর জন্য 1 মাস, কারোর জন্য 15 দিন, কারোর জন্য 2 মাস হয়ে গেছে। এই সময়ের পরও আপনার আইসিএমবির এমন কোনো ইনফরমেশন যেটাকে মনে হয় যে এটা কোথায় আমি বুঝতে পারতাছি না, যেমন আইসিএমবি একটা লাইব্রেরি সম্পর্কে, আইসিএমবি সিলেবাস সম্পর্কে, আইসিএমবির বই কোথায় পাওয়া যায়, আইসিএমবিতে প্রিভিয়াস এর কোশ্চেন কোথায় পাওয়া যায়, কোচিং করেসপন্ডেন্স এর মানে কি, এসিএমএ, এই যে আমি আমার নামের শেষে লিখলাম এসিএমএ, এসিএমএ মানে কি, এফসিএমএ মানে কি, এসিএমএ কখন হয়, এফসিএমএ কখন হয়, বা আইসিএমএ তে পাস মার্ক কত হতে পারে,
এই ব্যাপারগুলো আরো ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলোতে বা এই ধরনের কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে, বা আরো অনেক কিছু হলে, সময় মাত্র 30 সেকেন্ড, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। আপনি বাংলায় লিখেন চ্যাট বক্সে, কোনো সমস্যা না, অথবা অডিওতে বলেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছিল কি, ওই যে একটু আগে বললেন যে সিলেবাসটা সিলেবাসটা বেসিক্যালি হচ্ছে কিভাবে আর কি, কি কি ক্রাইটেরিয়ার উপরে আর কি বেসড করে করা হয়েছে স্যার? এটা এই প্রশ্নের উত্তর না, আমি সিলেবাস নিয়ে কোনো কনফিউশন, ওই ক্রাইটেরিয়া বেসিস বা এই ব্যাপারে আমি জানি না। হ্যাঁ, মানে সিলেবাস বলতে আইসিইউতে যেমন এখন বলা হয় 2021-এর সিলেবাস, 9-এর সিলেবাস, এই শব্দগুলো বলতেছি। কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আনসার দেওয়া হয়, এটা তো একটা ধরেন মানে সিলেবাস যে 27 জন মিলে সিলেবাসটা তৈরি করছে, 27 জনের প্রিন্সিপাল জানতে হবে আমার। হ্যাঁ, আমি এটা জানি না। ঠিক আছে সুব্রত ভাই, আপনি তো, আর কেউ? 5 মার্ক কত, এটা একটা ভালো কোশ্চেন। আর কেউ? আমি চাচ্ছি আপনার কনফিউশন আছে এরকম প্রশ্ন, যে প্রশ্নতে আমরা তো অনেকটা দিন আইসিইউতে আছি, বুঝি কি কারণে মানুষ কনফিউজ থাকে। আচ্ছা, ধরে নিলাম আর কারো কোনো প্রশ্ন নাই। আমি 30-40 সেকেন্ড বলি। সুব্রত ভাইয়ের প্রশ্ন ধরে, আইসিএমআর সিলেবাস কি কি বেসিসে হয়েছে আমরা জানি, আমি পার্সোনালি অত ডিটেলস জানি না। তবে তবে এখানে বেশ কয়েকটা পিলার আছে, ওই পিলারকে বেস করে হয়েছে এটা। বেশ কয়েকটা পিলার, আমরা এটা দেখবো। হ্যাঁ, যেহেতু সুব্রত ভাই বলছে আমি দেখবো, বাট আপনি যদি জি স্যার, এটাই আমার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, মানে পিলারের সাথে আমাদের প্রফেশনালি, মানে আমরা যখন কিন্তু প্রফেশনাল মানে কিন্তু ইয়েটা লিঙ্কটা হ্যাঁ, করবো। আমি আমি আপনার বুঝতে পারছি, কিন্তু ওইটা না মানে আসলে থিওরিটিক্যালি আমরা যতটা নলেজ মানে যতটা চিন্তা করি, প্র্যাকটিক্যালি কতটা কানেক্ট সেটা আমরা জানি না। তবে আমরা একটা জিনিস জানি, আইসিইউতে আমাদের মেম্বার হতে হবে, পাশ করতে হবে। এটা শুনতে খারাপ শুনে গেলে এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, এর বাইরে কারো কোনো প্রশ্ন নেই, ধরে নিলাম 5 মার্ক নিয়ে আমার শুধু 5 মার্ক আইসিইউতে। 5 মার্ক নিয়ে আইসিইউতে 5 মার্ক আমাদের এখানে কেউ জানে না, এটা ডিসক্লোজ না। তবে ধরে নেওয়া হয় 55 to 60 এই মার্কসটা টার্গেট করবেন অলওয়েজ। আপনি মনে রাখবেন, আপনি যে স্ট্যান্ডার্ডে আপনার ইউনিভার্সিটিতে 80 পান, সেই স্ট্যান্ডার্ডে আইসিএবি থেকে সবসময় 20% মাইনাস করে ধরে নেবেন। আমি যে আপনাকে এই আনসারটা দিলাম, এটা কোনো লিখিত আইন না, এটা আমাকে কেউই বলেন, এটা আমার ধারণাগতভাবে আমি আপনাকে উত্তর দিলাম। আপনি যে আনসার দিয়ে আপনার ইউনিভার্সিটিতে 80% পান, তার 20% লেস করে সবসময় চিন্তা করতে হবে। আমি হয়তো একটু বেশি আপনাকে বলে ফেললাম, 20% হয়তো বা 10% বা 12% লেস করে আপনাকে চিন্তা করতে হবে। এবং পাসিং মার্কস 50 to 60 বা 55 to 60। ভর্তি হওয়ার আগে অনেকে বলছে সিএমএ সহজ, পাশ করা হয় না এত সুস্থ। আইসিইউতে পাশ করা অবশ্যই কঠিন, এ ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের সন্দেহ নেই। বাট এই শব্দটা যে বলে কঠিন, সে প্রথমত আরেকটা ধাক্কা গেল পৃথিবীতে। আইসিএবির মেম্বার, আইসিএবির মেম্বার, বিসিএস ক্যাডার, আইবিএ তে পড়াশোনা করা, এই জাতীয় পড়াশোনা আমি যেগুলো বললাম আরো অনেক আছে, যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট প্রেস্টিজিয়াস, যথেষ্ট প্রেস্টিজিয়াস। তো যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেস্টিজিয়াস আরো অনেকগুলো আছে, তো সেটা কিছুটা কঠিন হবে, এটাই স্বাভাবিক। এখন কঠিন কাদের জন্য? বিসিএস এ মানুষ অনেক চেষ্টা করে, এর মধ্যে যারা চেষ্টা করে তাদের মধ্যে অনেকেই সাকসেস হয়, অনেকে ফেলিউর হয়। আইসিবিতে মানুষ চেষ্টা করে, তাদের মধ্যে একটা বিশাল অংশ চেষ্টাটা করার আগে ফেলিউর হয়। যেমন উদাহরণ, আপনার ক্লাসে আপনার যে একটা ফেসবুক গ্রুপ, এই গ্রুপে দেখবেন 230 জন আছে সম্ভবত, কিন্তু আমরা ক্লাসরুমে পাই সর্বোচ্চ 55 থেকে 60 জন। তার মানে ক্লাসরুমে না পেলে যে কেউ পড়াশোনা করবে না বিষয়টা এমন না, বাট এটা একটা সিম্বলিক। হ্যাঁ, এটা একটা সিম্বলিক। এবং আপনারা যারা এডমিশন নিছেন, প্রায় 500 জন এডমিশন নিছেন, আগামী ডিসেম্বরের পরীক্ষায় আমার ধারণা 120 জনের বেশি অথবা 150 জনের বেশি পরীক্ষা অ্যাটেন্ড করবেন না, অথবা 200 জনের পরীক্ষা অ্যাটেন্ড করবেন। তার 6 মাস পরে হয়তো বা 100 জন পরীক্ষা অ্যাটেন্ড করবেন। তার মানে আপনারা না পড়লে এটা পাস হবে না। তো আইসিএমটি না যতটা কঠিন তার চেয়ে বেশি এখানে আমি ব্যক্তিগত মনে করি মানুষ কন্টিনিউ করে না, ধৈর্য ধরে না। এটা কঠিন বা খুব বেশি কঠিন হলে আমি পাস করতাম না ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও না, আমি পাস করতাম না। তো এটা একটা লজিক্যালি কঠিন অথবা সহজের মাঝখানে, চেষ্টা করলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এর বাইরে কারো কোনো প্রশ্ন নাই? তো আমি ধরে নিলাম আপনাদের বেসিক নলেজ আছে, আমি ধরে নিলাম, এই জন্য আপনারা প্রশ্ন করতেছেন।
সাথে সাথে এতটুকু বলি, কোনো কোশ্চেন মিসকনসেপশন এগুলা যদি থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারতেন, বাট আপনারা জিজ্ঞাসা করেন না, তাহলে আমি এটাও ধরে নিলাম এটা নিয়ে কোনো ইস্যু নাই। কিছু কারণ থাকে আইসিইউতে ফেলিওর করার, আমি প্রথম ক্লাসে এগুলো নিয়ে বলি, আজকেও বলি। আজকে অনেকটা সময় পরে আপনাদেরকে বলি কারণটা, যেহেতু আজকে 1.5 মাস হয়েছে। এই 1.5 মাসের মধ্যে যারা যারা আইসিইউতে পাশ করতে চাচ্ছে তারা অনেকে অলরেডি হয়তো বা 15 থেকে 20% সিলেবাসে পড়া শেষ করুক অথবা না করুক, কিন্তু সে মোটামুটি মোটামুটি কি আছে কিছুটা হলো পড়াশোনা করছে। আর যারা ফেল কর, যারা এর মাঝে অনেকে আছে যারা হয়তো এখনো চিন্তা করতেছে কোন সাবজেক্টটা পড়বো, কখন থেকে পড়া শুরু করবো, আগামী শুক্রবার নাকি আগামী শনিবার, কিভাবে শুরু করব। আমি ঢাকার বাইরে, তার মানে এটাই আমার পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেম। আমি ঢাকার ভিতরে, এটা প্রবলেম। আমার বাসা দূরে, এটা প্রবলেম। আমার জব আছে, এটা প্রবলেম। আমি পড়াশোনা করি, এটা প্রবলেম। অর্থাৎ তারা অনেকগুলো অজুহাত তৈরি করতেছে। বিশ্বাস করেন, আইসিইউতে যারা পাশ করে, শুধু আইসিইউ না, যে কোনো বড় কিছু যারাই করে তাদের বেশিরভাগ মানুষের প্রচন্ড স্যাক্রিফাইস থাকে। আমি আপনার সাথে কথা বলতেছি, সারাদিন অফিস করার পরেই কথা বলতেছি, এটাও আমার স্যাক্রিফাইস। সো আমি বলবো কমন রিজন এটাই, যারা যারা আসার পরও মনে করে কেন আসলাম, তারপরে আসার পর প্রথম 1 মাস খুব সিরিয়াস থাকে, তার কিছুদিন পরে তার কাছে হঠাৎ করে মনে হয় আইসিইউতে না পড়ে যদি সিএ পড়তাম ভালো হতো, তার কিছুদিন পরে মনে হয় এখন আমার জবে যাওয়া উচিত, তার কিছুদিন পরে মনে হয় যে আমার এখন মানে বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে ঘুরে। আমি বলবো ভাই, যদি এখনো কনফিউজ থাকে, কনফিউশন দূর করেন, দূর করার পরে আইসিইউটা মেম্বার হবেন আগামী 3 থেকে 5 বছর যাই সময় লাগুক। এর মাঝে দিয়ে লাইফের সেকেন্ড গোল তৈরি করা ঠিক না আমি মনে করি, যদি মনে করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এক্সামিনেশন পলিসি নিয়ে আপনারা সবাই জানেন বিশ্বাস করি, যদি কেউ না জেনে থাকে চ্যাট বক্সে বলেন, আদারওয়াইজ আমি বলবো না। সিলেবাস নিয়ে আইসিইউতে এই মুহূর্তে স্যার 3টা একটু বলেন সিলেবাস স্যার 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 এক্সাম আছে। পলিসি নিয়ে একটু আচ্ছা বলেন। আচ্ছা, এক্সামিনেশন পলিসি নিয়ে আপনাদের তো জানার কথা, কারণ অলরেডি আপনার টাইমটা পাস করে ফেলছেন। আইসিইউতে যারা অনার্স কমপ্লিট করে তাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি এবং রেজাল্ট, এই তিনটাকে বেস করে, ইউনিভার্সিটির রেজাল্ট, সাবজেক্ট, কোন সাবজেক্টে সে অনার্স কমপ্লিট করলো, এই তিনটাকে বেস করে এক্সামিশনের একটা পলিসি আছে। সেক্ষেত্রে সাধারণত দেখা যায় অ্যাকাউন্টিং বা ফিনান্সে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা, সিজিপিএ আই মিন অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসের উপরে থাকে, তারা সাধারণত আইসিএমইউ থেকে এই মুহূর্তে 5টা সাবজেক্ট অথবা 6টা সাবজেক্ট 500 মার্কস এক্সামিনেশন পায়। আমি কি ঠিক বললাম নাকি এটা? স্যার একটু একটু আমাকে, ক্লিয়ার করেন স্যার। স্যার আমি একটু না না, প্রবলেমের যারা মধ্যে আছি যারা একটু। এক্সামিনেশন পাইছে তাদেরকে জি জিজ্ঞাসা স্যার। করতেছি, আমি কি ঠিক বললাম? জি স্যার। জি আচ্ছা, স্যার। কারণ এটা আমার ঠিক আছে, বিষয় না, কারণ 500 এটা, পর্যন্ত হ্যাঁ। 500 হচ্ছে লোকে সর্বোচ্চ। আচ্ছা, আমি এই কারণে জিজ্ঞাসা করলাম ঠিক বললাম কিনা, কারণ আমি তো এটা নিয়ে আমার কাজ করার কথাও না, তাই না? এটা আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্য মাঝে মাঝে একটু শুনি আর কি। তো 5টা সাবজেক্ট, আইসিইউতে 20টা সাবজেক্ট আছে, এর মধ্যে 5টা সাবজেক্ট সর্বোচ্চ এক্সামিনেশন পেতে পারে। এটা আসলে সাবজেক্ট 6টা 500 মার্কস। আমাদের সবগুলা সাবজেক্টে 100 মার্কস, শুধু দুইটা সাবজেক্ট আছে 50 মার্কসের, ওই দুইটাকে মিলে একটা বলা হয় 100। আর বাকি 4টা সাবজেক্ট, এই এই 5টা সাবজেক্ট সর্বোচ্চ ইউনিভার্সিটি এবং রেজাল্টকে বেস করে, সাবজেক্ট ইউনিভার্সিটি রেজাল্টকে বেস করে এক্সামিনেশন পেতে পারে। এর মধ্যে কেউ দুইটা পায়, কেউ চারটা পায়, কেউ পাঁচটা। এক্সামিনেশন মানে ওই সাবজেক্ট গুলো পড়তে পারে, পড়া প্রয়োজন হয় না। এর বাইরে আইসিএমইতে স্কলারশিপ আছে, কিছু কিছু ইউনিভার্সিটির জন্য, ভালো রেজাল্টের জন্য ফ্রিতে আইসিএমইতে এডমিশন নেওয়া যায়। আপনারা অলরেডি এডমিশন নিয়ে নিছেন, সো আপনাদের ইনফরমেশন গুলো ইরিলিভেন্ট। নিশ্চয়ই এখানে আইসিএমইতে এডমিশন নাই এমন কেউ নাই, থাকার কথা না, হ্যাঁ। সো আর সিলেবাস, জি, আচ্ছা। এর বাইরে আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের সিলেবাস, আহ, এর বাইরে আমাদের সিলেবাস আছে আইসিইউতে এই মুহূর্তে। আপনারা যারা পড়াশোনা করতেছেন 2021-এর সিলেবাস, তার আগে 2015 সালে একটা সিলেবাস প্রণয়ন হয়েছিল, তার পূর্বে 2009 সালে একটা সিলেবাস প্রণয়ন হয়েছে, তার পূর্বে আরো 2004 বা 2005 একটা সিলেবাস ছিল। বাট আমি এই তিনটা সিলেবাসের কথা স্পেশালি উল্লেখ করলাম এই কারণে, এই মুহূর্তে আইসিইউতে যাদেরকে আপনারা স্টুডেন্ট হিসেবে দেখেন তাদের বেশিরভাগ 2009, 15 এবং 21 এই তিনটা সিলেবাসের স্টুডেন্ট। তার মধ্যে 21-এর সিলেবাসে এই মুহূর্তে, 9-এর সিলেবাস সম্পূর্ণ ক্লোজ, 9-এর নামে কোনো সিলেবাস নাই, এখন সব 21-এ চলে গেছে। আর 15-র সিলেবাসের কিছু স্টুডেন্ট 21-এ চলে গেছে এবং কিছু স্টুডেন্ট এখনো 15-তে রয়ে গেছে। এবং আইসিইউতে যখন পরীক্ষা হয় দেখবেন এই দুইটা সিলেবাসেরই পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে। আপনারা 21-এর সিলেবাস, আপনারা এখন যারা এডমিশন নিচ্ছেন সব 21-এর সিলেবাস। কস্ট অ্যাকাউন্ট সিলেবাস, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা খুবই প্রয়োজন, আপনার কাছে অবশ্যই আছে, না থাকলে আপনি দেখবেন। হ্যাঁ, কস্ট অ্যাকাউন্ট সিলেবাস নিয়ে কোশ্চেন প্যাটার্ন নিয়ে অবশ্যই ঘাটবেন। এগুলা আইসিএমআই প্রিভিয়াস এর কোশ্চেন ওয়েবসাইটে বেশ কিছু পাওয়া যায়, এবং
যদি 5-7 বছরের প্রশ্ন করতে চান তাহলে আপনাকে আইসিএমবির পাশে গাউসুল আজম একটা মার্কেট আছে, সেখান থেকে একটা ফটোকপি দোকান আছে, ভাই ভাই ফটোকপি অথবা আনোয়ার ভাই ইত্যাদি এরকম নামে, তার ফটো করে নেবেন। হ্যাঁ, এই দোকানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাট এই দোকানে আছে, এই জন্য সবাই এখান থেকে নেয়। যারা ঢাকার বাইরে আছেন তারা কাউকে দিয়ে কালেক্ট করে নেবেন, অথবা কখনো ঢাকা আসলে সেখান থেকে নেবেন। ওরা অনেক সময় অনলাইন সার্ভিস দেয়। হ্যাঁ, আপনার যা যা প্রয়োজন সেগুলো বিভিন্ন দোকান থেকে অনলাইন সার্ভিস দেয়। আইসিএমবির নীলক্ষেতেও বেশ কয়েকটা দোকান আছে, রয়্যাল, ফারহান, আরো কিছু নাম টাম আছে, যাদের কাছে চাইলে অনলাইনে সার্ভিস পাবেন। এতে কারোর সাথে আমার কোনো পরিচয় নাই, নাম বলার কারণে আবার ওইটা ভাববেন না। এই হলো আমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় বা কমন কোশ্চেন। আপনাদের যদি কোনো কিছু বলা থাকে বলবেন, নতুবা আমরা আরো আগাবো দ্রুত। সুব্রত ভাই যে প্রশ্ন করছেন এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, বাকিরা আমি আজকে ফোকাস দিচ্ছি আমার ঢাকার বাইরে যারা আছে তাদেরকে। হ্যাঁ, সুব্রত ভাই আপনি তো ক্লাস করেন তাই না? ঢাকার জি বাইরে স্যার। যারা আছে তাদেরকে আমি ফোকাস করতে হচ্ছে, আমি আপনাকে চিনি এই জন্যই বললাম। আমার আজকের ক্লাসে সবচেয়ে ফোকাস পাবে যারা ঢাকার বাইরে আছে, বিশ্বাস করেন আমি তাদের জন্য ক্লাসটা করছি। আর বেসিক ক্লাস যারা, হুম, তার মানে কারো কোনো প্রশ্ন নাই তাই না? যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করে তারা প্রতিনিয়ত এই জাতীয় অনেক কোশ্চেন শোনেন, উত্তর দেই, অথবা আমি নিজ থেকে বলি। ঢাকার বাইরে যারা আছেন তারা কি, তারা প্রশ্ন করবেন একটু বেশি করে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা আইসিএমবি সিলেবাস সম্পর্কে দেখি। আইসিএমবি আমাদের কস্ট অ্যাকাউন্টিং সিলেবাসটা কিভাবে ভাগ করেছে। আমরা এই মুহূর্তে কস্ট অ্যাকাউন্টিং এর কথা বলতেছি। ফয়সাল, অবশ্যই আমরা জানা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং সিলেবাস নিয়ে কথা বলতেছি। কস্ট অ্যাকাউন্টিং 4টা পার্ট থাকে, পার্ট A, B, C, D। আমরা আমাদের ক্লাসে অলরেডি পার্ট A শেষ করছি, এবং বি এর আমরা B1, B2 শেষ করছি। হ্যাঁ, B1, B2 পর্যন্ত আমরা শেষ করছি। আমি অনলাইনে পার্ট এ পুরোটা শেষ করছি, আর পার্ট বি অনলাইনে ফিজিক্যালি শেষ করছি। আজকে অথবা এরপরে আরেকটা ক্লাসে আমরা এই পার্ট এ এবং বি মোটামুটি একটা আবার নতুন করে আলোচনা করব। এই আলোচনা করার উদ্দেশ্য হলো যারা ক্লাসে একটু কানেক্ট করতে কষ্ট হয় তাদেরকে আরেকবার দেখায় দিয়ে, ভাই আপনি এইভাবে কানেক্ট করতে পারেন, মানে এটাকেই আমরা বলতেছি বেসিক ক্লাস। আরো কিছু বেসিক আলোচনা করব আজকে। তার মানে যাদের ক্লাসে অসুবিধা হচ্ছে তারা একটু কানেক্ট থাকবেন। পার্ট এ এবং পার্ট বি আমরা আবার কথা বলবো আজকে এবং আরো একদিন। তারপরে পার্ট সি আছে, পার্ট ডি আছে, সিলেবাসে এগুলো মিলিয়ে পড়বেন। যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে বলি, আপনি ঢাকার বাইরে ভিতরে যেখানে থাকেন, ক্লাস করার সুযোগ পান অথবা না পান, আপনি সিলেবাসের প্রত্যেকটা পার্ট সবসময় পড়ার চেষ্টা করবেন। সিলেবাসটা যদি ঠিকঠাক মতন পড়েন আপনার ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। সিলেবাসটা যদি ঠিকঠাক মতন আপনি কমপ্লিট করেন, সিলেবাসটার সবসময় দেখবেন সিলেবাসে যে টপিকস আছে সেই টপিক ধরে ধরে পড়াশোনা করবেন। থিওরিটিক্যাল সাবজেক্টের সব টপিকস পড়বেন, কিন্তু কোন টপিকস এর প্রথম যখন পরীক্ষা দিবেন অনেক ডিটেলসে না পড়ে একটা জিস্ট পড়াশোনা করবেন। আর ম্যাথমেটিক্যাল কোর্সে প্রত্যেকটা আইসিইউতে যেহেতু যারা পুরনো মানুষজন আছে, কিংবা আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে সেই গাইডলাইন বের করে নিয়ে আসতে হবে যে আমাদের আইসিইউতে যে ওই সাবজেক্টের জন্য কোন বইটা পড়া হয়। হ্যাঁ, এটা এমনিতে পাওয়া যায়, মানে দেখা যায় আগের প্রশ্নগুলো কোন বই থেকে আসছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের গাইডলাইন আসে। দয়া করে দয়া করে আমার কৌশল অনুযায়ী আমি বলবো যে আপনি সে জাতীয় গাইডলাইন পেতে পারেন এমন একটা নেটওয়ার্ক তৈরি করেন। আপনি ঢাকার বাইরে থাকেন, সমস্যা নেই, নেটওয়ার্ক তৈরি করতে হবে, এটা আপনাকে নিজেই তৈরি করতে হবে, কেউ আপনাকে শিখে দিবে না। ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে, তথাকথিত অপরিচিত গ্রুপে পোস্ট দিয়ে আপনার খুব বেশি ফায়দা আসবে না। যারা যারা ওই পোস্টের কমেন্টস করে, বেশিরভাগ সময় আমি খেয়াল করি যে আপনি একটা পরামর্শ চাইলে যারা কমেন্টস করে তারা তারা নিজেরাও হয়তো বা 100 আইসিএমতে পাস করে না, কিন্তু কমেন্টস করতেছে। হুম। সো ওইখান থেকে আমার মনে হয় যে অনেক মিসগাইডেড হওয়ার সুযোগ আছে। প্রয়োজনে অনেক কনফিউশন দূর করার জন্য আইসিএমবির অফিসে ফোন দেবেন। হ্যাঁ, আর যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কথা বলবেন। কস্ট অ্যাকাউন্টিং এ পাসিং রেশিও কত? কস্ট অ্যাকাউন্টিং এর সর্বোচ্চ প্রতি বছর 15 থেকে 20 জন বা 22 জন পাশ করে, এবং পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য পরীক্ষা দিবে ইচ্ছা প্রকাশ করে 400 থেকে 500 জন, পরীক্ষায় অ্যাটেন্ড করে 200 থেকে 250 জন, পরীক্ষা পাশ করে 15 থেকে 20 বা 22 জন। এটা গত 2 বা 3 বছরের রেজাল্টের রেশিও, যেটা পার্সেন্টেজ হারে আমরা বলতে পারি 7-8% পাশ করে, 7-8%। সো এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি পাশ করতে হলে আপনাকে কি ধরনের এফোর্ট দিতে হবে। কোর্স ম্যাটেরিয়ালস, যারা অনেকেই জানেন না যে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর জন্য কি পড়াশোনা করতে হবে। কস্ট অ্যাকাউন্টিং এর জন্য এই কোর্স ম্যাটেরিয়ালস গুলো মোটামুটি কভার করতে হয়, কিন্তু এগুলা সবগুলা কভার করা আহ, আস- খুব এই অল্প সময়ের মধ্যে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তার মধ্যে আমি যদি বলি যে যেটা না পড়লেই না, সেটা হলো আপনাকে অবশ্যই অবশ্যই আইসিএমবি যে প্রিভিয়াস এর কোশ্চেন 5-7 যতটুকু সম্ভব সেটাকে অবশ্যই আপনাকে বুঝে প্রিভিয়াস এর
ম্যাথ এবং থিওরিটিক্যাল কোশ্চেন গুলা কাভার করতে হবে। প্রিভিয়াস এর ম্যাথ এবং থিওরিটিক্যাল কোশ্চেন কাভার করার মানে হলো প্রিভিয়াস এর যতগুলা যারা এক্সাম কোশ্চেন তৈরি করছে তাদের চিন্তা, যাদের তাদের এরিয়া আপনার কাছে চলে আসলো। এবং এই প্রিভিয়াস এর কোশ্চেন কাভার করার অর্থ হলো অন্যান্য যে বইগুলোর নাম দেওয়া আছে সেই বইগুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন অনেক সময় আসছে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আসছে। এবং থিওরি পড়ার জন্য এই প্রশ্নগুলো করার পূর্বে আপনাকে থিওরিটিক্যাল কনসেপচুয়াল আলোচনা করতে, মানে কিছুটা আইডিয়া নিতে হবে। সেজন্য সবসময় আইসিএমইতে কস্ট অ্যাকাউন্টিং এর এই বইটা খুবই জনপ্রিয় ছিল, কস্ট অ্যাকাউন্টিং প্ল্যানিং এন্ড কন্ট্রোল মাজুশ্রী। এটা যে এডিশন আপনার ইচ্ছা সেটাই পড়বেন, 6, 8 আপনার যেটা ইচ্ছা। হ্যাঁ, আমি জাস্ট একটা লেটেস্ট এডিশনের নাম লিখছি। কিন্তু এই মাজুশ্রীর বই একটা সময় আমরা যখন পড়াশোনা করছিলাম এটা ওয়ান অ্যান্ড অনলি বই ছিল। এখন এই বইটা অনেক সময় আগের মতন গুরুত্ব পাচ্ছে না। হুম, আমিও আমার ক্লাসে আহ, প্রথম 2-3টা চ্যাপ্টার ম্যাটেরিয়াল, লেবার এবং জব জব অর্ডার, এই তিনটাতে এটা মোটামুটি গুরুত্ব দেই। তারপরে এটাতে গুরুত্ব আমিও কমিয়ে দিই। হুম। তার মানে এটার গুরুত্ব একটা সময় অনেক বেশি ছিল, এখন কিছুটা কমে যাচ্ছে। আর আমরা তো ক্লাসে প্রতি ক্লাসের পরেই বলে দেই যে এই জায়গা থেকে পড়তে পারেন। তাহলে এখন গুরুত্ব অন্যরকম গুরুত্ব পাচ্ছে হলো হর্নগ্রিনের বইটা। হর্নগ্রিনের এই কস্ট ম্যানেজমেন্ট এন্ড, এটা এন্ড মনে হয় হবে সম্ভবত, এন্ড ম্যানেজার এমফাসিস বা যাই হোক এই টাইপের নাম হর্নগ্রিনের। এটা এডিশন আপনার যাহা ইচ্ছা, 13, 14, 15, 16, 17, 17 হলো সর্বশেষ এডিশন। এই বইটা থেকে আপনি থিওরিটিক্যাল পড়াশোনা করে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করতে পারেন। একটা চ্যাপ্টারের জন্য সর্বোচ্চ বা খুবই অল্প চ্যাপ্টারের জন্য এই গ্যারিসনের বইটা প্রয়োজন হবে। আর বাসুদাসের বইটা একটা বা দুইটা চ্যাপ্টারের জন্য প্রয়োজন হবে। বাসুদাসের বইটার নাম এখানে লেখা নাই। তাহলে কি বললাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্ট এবং হর্নগ্রিনের বই মাস্ট। এর বাইরে মাজুশ্রী এবং গ্যারিসনের বইটা কালেকশন রাখতে পারেন, কখনো কখনো প্রয়োজন হবে। এবং আইসিএমবি নিজস্ব একটা বই আছে যেটাকে ম্যানুয়াল বলি, আইসিএমবি কস্ট অ্যাকাউন্টিং ম্যানুয়াল, যেটার সফট কপি আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়। সেখান থেকেও আপনার এই ম্যানুয়ালটাও কালেক্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, অথবা আমি আমার এই গ্রুপেও দেওয়া আছে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাও কাজে লাগবে। এখানেও মোটামুটি ভালো আইডিয়া পাওয়া যাবে। এটা যে খুব সুপার তা না, তবে হর্নগিন এবং এই ম্যানুয়াল এই দুইটা দিয়ে শুরু করতে পারেন এবং প্রিভিয়াস এর কোশ্চেন করতে পারেন। যা এই জাতীয় কাভার করলে, অর্থাৎ হর্নগিন, প্রিভিয়াস এর এবং ম্যানুয়াল এই তিনটা কাভার করলে আপনার পাশের সম্ভাবনা 40 to 50 বা 70% হয়ে যাবে। 100% কনফার্ম করার জন্য আরো কিছু বই কাভার করতে হবে। তাছাড়া আমাদের বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটাও আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে নিবেন। তাহলে এই হলো আপনার কোর্স ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আচ্ছা। এক্সামের খাতায় লেখার কিছু বিষয় আছে। হ্যাঁ, এক্সামের খাতায় লেখার জন্য কিছু টেকনিক থাকে, এগুলা আইসিএম এর পক্ষ থেকে কিছুই বলা থাকে না, হয়তো আমরা কেউ কেউ বলি এবং আমি কখনো কখনো বলার চেষ্টা করি। তো সেটা বলবো। ইন দ্য মিন টাইম আমি সেগুলা ক্লাসে আলোচনা করি 15 বা 20টা ক্লাস পরে। হ্যাঁ, এখন এগুলা নিয়ে বলবো তারপর আপনাদের গল্প একটু। হুম? আমরা এখন শুরু করব আমাদের বেসিক ক্লাসটা। এবং একেবারে বেসিক বেসিক মানে খুবই বেসিক। এবং আমি ধরে নিব আমাদের বেসিক ক্লাসটাকে আমরা দুইটা ভাবে ভাগ করব। একটা হইলো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই টপিকসগুলো নিয়ে, যেটা খুবই আপনারা অনেকে খুবই ভালো পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেয়া যে আপনি, আমি মনে করিয়ে দিচ্ছি এগুলো আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এই টপিকস গুলো আপনাকে পড়তে হবে। পড়ার জন্য আপনি এই টপিকস গুলো দিয়ে সার্চ দিলেও ইউটিউবে খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন, 50 মিনিট 1 ঘন্টার। তার মানে আপনি সেখান থেকে পড়তে পারেন। আপনি ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বই, কাইসুর আইএফআরএস এডিশন, সেখান থেকে পড়তে পারেন, কিংবা কাইসুর বেসিক অ্যাকাউন্টিং সেখান থেকে পড়তে পারেন। তবে কাইসুর বেসিক অ্যাকাউন্টিং বা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইতে এগুলা সবচেয়ে সুন্দর ভাবে ব্যাখ্যা দেয়া আছে বা ডিসকাস করা আছে। এবং এগুলা না পড়ে, এগুলা না দেখে আসলে আপনি যখন অন্য যে কোনো সাবজেক্ট পড়তে যান মানে অ্যাকাউন্টিং এর, তখন খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তার মানে আপনারা যে যেতটুকু আছেন মিনিমাম লেভেলের এগুলা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, মিনিমাম লেভেলের, খুব বেশি না হোক, যতটুকু সম্ভব অ্যাটলিস্ট আইডিয়া রাখবেন। অ্যাটলিস্ট আইডিয়া রাখবেন কিছু এই এই বিষয়গুলো সম্পর্কে। হ্যাঁ, এই আইডিয়াটা আপনাকে বেসটাকে স্ট্রং করবে। আজকের ক্লাসটা যারা ভালো বুঝে তাদের জন্য না। সো এই আমরা কনসেপচুয়ালি আলোচনা করব। আমি খুশি হব যদি আপনি প্রশ্ন করেন, আপনি বুঝতেছেন না, হ্যাঁ, সেই প্রশ্ন করবেন।
এমন প্রশ্ন করবেন যেটা আমি বুঝবো যে আপনি বুঝতেছেন না। এমন কোনো প্রশ্ন করে সময় নষ্ট করার দরকার না যেটা অপ্রয়োজনীয় পেশাল পারা। হ্যাঁ, আমি পারতে পারবো, হ্যাঁ আমি অনেকক্ষণ পেশাল পারতে পারবো, বাট সেটা আমাদের আলটিমেটলি ক্লাসটাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ। সো আমরা প্রথম পার্ট আমাদের টপিকস, আমি 10টা টপিক সিলেক্ট করছি, সবগুলো টপিকস দেখবো না। এই 10টা টপিকস আজকে কিছু দেখবো এবং আরেকটা দিন কিছু দেখবো। এর বাহিরে আমরা আজকে আরো কিছু আলোচনা করব, যে আমাদের এই পর্যন্ত যে ক্লাসটা হয়েছে অর্থাৎ লাস্ট 8টা ক্লাসে যে আলোচনা হয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা জিস্ট একটা থিওরিটিক্যাল আইডিয়া দেব। তাহলে আমি বললাম আজকে এবং পরবর্তী আরেকদিন, এবং আপনাদের ভালো রেসপন্স পেলে সেটা আরো 3 দিন হতে পারে। এবং বারবারই বলি এটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি হয়তোবা আজকে এবং পরবর্তী আরো 2 দিন, এই 3 দিন মিলে, অথবা আজকে এবং আরো একদিন, এই 2 দিন মিলে এই 10টা টপিকস আলোচনা করবে। এবং এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল কয়েকটা শব্দ যেগুলা না জানলেই না। আমি তো অনেক কিছুই আলোচনা করছি ক্লাসে, বাট কিছু আছে যে না জানাটাই অন্যায়, পাপ। হ্যাঁ, এগুলো আলোচনা করব। এগুলা করার উদ্দেশ্য হইলো, ভাই আপনি তারপর থেকে আমার ক্লাসটা যাতে আপনি আমার তালে চলতে পারেন বা অন্যদের তালে চলতে পারেন, এই তালে চলার জন্য আমি আপনাকে এই সহযোগিতাটা করতেছি, যেটা আমার টোটাল যে 30টা ক্লাস সেখান থেকে একটা ক্লাসও কমবে না। এটা সম্পূর্ণ অতিরিক্ত ক্লাস। আপনারা তো শুনতেছেন নাকি আমার কথা? জি স্যার, জি শুনতেছি। স্যার, শুনতেছি ইনশাল্লাহ। কোনো রকমের সমস্যা হচ্ছে, মানে আপনাদের এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে কিনা, থাকলে বলতে পারেন যে স্যার না ওই বিষয়টা আলোচনা করা উচিত। হ্যাঁ, থাকলে বলতে পারেন একটু দয়া করে। আচ্ছা, যারা ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গা থেকে আসেন তারা একটু নামের পাশে একটু এলাকার নামটা লিখলে ভালোই লাগে, সমস্যা নেই। হ্যাঁ, একটু যদি লিখেন তাহলে ভালো হবে। হ্যাঁ, আমার বুঝতে সুবিধা হবে। হুম, তাহলে আমি বুঝবো যে ঢাকার বাইরে থেকে কতজন জয়েন করছেন, তাদের জন্য স্পেশালি আমি যাতে সবসময় কানেক্ট থাকি। যারা ঢাকা আছেন তাদের জন্য তো কানেক্ট থাকার কি আছে, তারা তো ক্লাসে আপনার আমার সাথে প্রচন্ড অনেকবার দেখা হবে। হ্যাঁ, প্রতিদিনই দেখা হবে। আমরা প্রথম টপিকসটা আলোচনা করি। একেবারে প্রথম টপিকস এটা আমরা নারায়ণগঞ্জ, এখানে লিখবেন না, নামে চ্যাট আপনার নামের সাথে রিনেম করে লিখেন। হ্যাঁ, আম, প্রথম টপিকস যে আমরা একটু, এটা সবাই জানি, কিন্তু ধরেন আপনাকে একটা ভাইবা বোর্ডে, আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনাকে একটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 কি, আপনি সেটা জানলেন না। হ্যাঁ, এটা খুবই বিব্রতকর। হ্যাঁ, খুবই বিব্রতকর। আপনি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, আপনি এতটুকু জানলেন না, খুবই বিব্রতকর। ইভেন ইভেন এমনও হয় যে আইএস আইএফআরএস এই দুইটা সম্পর্কে যদি বলে, 5টা আইএস 5টা 2টা আইএফআরএস সম্পর্কে নাম বলতে বলা হয়, সেটা অনেক সময় অনেকে আমরা জানি না, যেটা আসলে ঠিক না। তো এই জন্য আমি সবসময় বলি যে স্মার্ট হওয়ার জন্য যে কিছু শব্দ জানতে হয়। হ্যাঁ, এই জন্য আইএস, যে আইএস গুলো বাংলাদেশে ইফেক্ট অ্যাক্টিভ আছে, অল্প কয়েকটা আইএস, যেমন IS 1 হতে পারে, 7টাও জানতে পারেন, মানে যেগুলো একবারে না জানলে না, 2 জানতে পারেন, 10 জানতে পারেন, 16 জানতে পারেন, এরকম কিছু আছে না যেগুলো না জানলেই না। এই আইএস গুলো একটু জেনে নেবেন। হ্যাঁ, এই আইএস গুলো জেনে নেবেন। এর মধ্যে আমি প্রথম একটা আইএস এর অল্প কিছু আলোচনা করি, যে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বলা হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, এই যে আমরা আমরা বলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি ইত্যাদি, এই যে এগুলাকে আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মোট কয়টা। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কয়টা, আপনি একবার সরাসরি রেফারেন্স দিবেন যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী, অথবা এটা না বলতে পারেন, বলবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে 5টাকে সম্মিলিতভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। কি কি? একটাকে বলা হয় যেটা পূর্বে আমরা বলতাম ব্যালেন্স শিট, এখন ব্যালেন্স শিট শব্দটা ব্যবহার না করে সবাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোটস। এই 5টা মিলে কিংবা 6টা মিলে এই কম্পারেটিভ কে কেউ আলাদা বলতেছে, কেউ একসাথে বলতেছে। যখন নোটস এবং এই কম্পারেটিভ ইনফরমেশন কে আলাদা বলে তখন 6টা হয়, যখন নোটস এবং কম্পারেটিভ ইনফরমেশন একসাথে বলা হয় তখন একটা বলা হয়। তা আমি একটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা 5টাই বলি। তাহলে কি কি? প্রথম হলো মুখস্থ করে ফেলবেন এটা। এটা আপনাকে, এটা আপনার কষ্ট করে পরীক্ষার প্রশ্নও আসবে না। হ্যাঁ, কিন্তু এটা আপনাকে কমন সেন্স বাড়াবে। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 5টা স্টেটমেন্ট বা 5টা সেট অফ কম্পোনেন্ট। কি কি? প্রথমটা হলো ফাইন্যান্সিয়াল পজিশন, পরেরটা হলো স্টেটমেন্ট প্রফিট এন্ড লস, আদার কম্প্রিহেনসিভ ইনকাম,
তারপরটা হলো চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, তারপরে ক্যাশ ফ্লো এবং নোটস এন্ড কম্পারেটিভ ইনফরমেশন। এই পাঁচটা পাঁচটা কম্পোনেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, এবং সবগুলোকে মিলিয়ে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি নিশ্চিতভাবে আপনারা যারা আমি বিশ্বাস করি যেহেতু কস্ট অ্যাকাউন্টিং ক্লাসে আপনারা আছেন, তার মানে আপনারা অবশ্যই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা এই জাতীয় সাবজেক্ট অনার্স মাস্টার্স করছেন। সেক্ষেত্রে আপনারা এগুলো প্রত্যেকটা করে আসছেন। নিশ্চিতভাবে এমন কেউ নাই সম্ভবত যে এগুলা আজকে প্রথম শুনছেন। যদি এরকম হয় যে আপনার প্রথম আজকে শুনছেন, তাহলে চ্যাট বক্সে একটু লিখেন যে স্যার আমি আজকে প্রথম শুনছি। এটা কোনো খারাপ কিছু না, হ্যাঁ। তো আমরা এই পাঁচটা সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জাস্ট শব্দগুলো শুনলাম, এগুলোর ব্যাখ্যা আমরা নিশ্চয়ই জানি, না জানলে আপনারা জানবেন, হ্যাঁ। তারপরে আমাদের সেকেন্ড টপিক নাম্বার টু। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ঠিক এমন একটা এরকম, আমি আহ, কেউ আমার এই কম এই যা নিয়ে আলোচনা করতেছি এটা অনেক সুন্দরভাবে কেন করলাম না সেটা নিয়ে সমালোচনা করবেন না দয়া করে। আমি বাসা থেকে জাস্ট 15 মিনিট বা 16 মিনিট সময় পেয়েছি, যেগুলাকে আমার কিছু আগে ছিল, কিছু কপি পেস্ট করে কোনো রকম আপনাদের জন্য রেডি করার জন্য আর কি। আমি খুব বেশি সময়ও মিলাইতে পারি নাই। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। আহ, আহ, আচ্ছা, একজন ভালো একটা প্রশ্ন করছে রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ। যে 5 নং বিষয়টা আমরা ক্লিয়ার না। আমরা যখন দেখবেন আপনি যেগুলা বাংলাদেশে লিস্টেড কোম্পানি তাদের এনুয়াল রিপোর্ট পাওয়া যায়, হ্যাঁ। আপনি গুগলে সার্চ দিলেও পাবেন এনুয়াল রিপোর্ট, স্কোয়ার ফার্মা নিতে পারেন, যেগুলো ভালো ভালো কোম্পানি। তো সেখানে দেখবেন যে এই এই ফাইন্যান্স সিস্টেমের 5টা কম্পোনেন্ট থাকে। সেখানে দেখবেন প্রফিট অ্যান্ড লস। আমরা প্রফিট অ্যান্ড লস থেকে কি পাই? প্রফিট অ্যান্ড লস এর নেট একটা ফিগার পাই, নেট ইনকাম, তাই না, নেট প্রফিট, হ্যাঁ, বা নেট প্রফিট পাই। সেই নেট প্রফিটটা আমার চলে যায় কোথায়? ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল পজিশনের রিটেন আর্নিংস এর সাথে যোগ হয়। তার মানে পুরা প্রফিট অ্যান্ড লস এর একটা লাস্ট একটা ফিগার চলে যাচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের রিটেন আর্নিংস এর সাথে। তার মানে আর তখন আর প্রফিট এন্ড লস আমার দরকার হয় না এই অর্থে বলতেছি যে এটার একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। আর তারপরে আমাদের একটা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি হয়, যেখানে একটা সেটে থাকে অ্যাসেট আর একটা সেটে থাকে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবং আমরা জানি অ্যাকাউন্টিং এর ইকুয়েশন হলো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ ব্যালেন্স শিটের দুইটা পাশ সমান হয়। এর বাইরে আমার ইকুইটি চেঞ্জ, হ্যাঁ, ইকুইটি কতটুকু বাড়লো কমলো, ইকুইটি কার মালিকের যে টাকাটা সেটা বাড়লো কমলো সেটার একটা হিসাব থাকে। এই তিনটা যে হিসাবের কথা বললাম এগুলাকে এক্রুয়াল বেসিসে করা হয়। এর বাইরে একটা বেসিস আছে যেটাকে বলা হয় ক্যাশ বেসিস। এক্রুয়াল এবং ক্যাশ বেসিস বুঝেন না এমন কেউ যদি থেকে থাকেন তাহলে চ্যাট বক্সে বলেন। আর ক্যাশ বেসিসে করা হয় শুধুমাত্র একটা স্টেটমেন্ট, যেটাকে নাম বলা হয় স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তাহলে চারটা চলে গেল। আর 5 নাম্বার যেটা থাকে সেটাকে বলা হয় নোটস এন্ড কম্পারেটিভ স্টেটমেন্ট। নোটস বলতে কিছু নোট দেয়া থাকে, যে যেমন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 100 টাকা, এখন এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ব্যাখ্যা, অথবা কস্ট অফ গুডস সোল্ড 40 টাকায়, 40 টাকা কস্ট অফ গুডস কিভাবে ক্যালকুলেশন হলো, এগুলো নোটস থাকে। এবং একটা কম্পারেটিভ আচ্ছা, আমার নেটে ডিসকানেক্ট হয়ে গেছিল, হ্যাঁ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সর্বশেষ হলো আমরা বলতেছি নোটস এন্ড কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্ট মানে নোটস তো বললাম, এবং কম্পারেটিভ স্টেটমেন্ট মানে হতে পারে এই বছরের আপনি 23-24-এর হিসাব করতেছেন, তার পূর্বের একটা হিসাব আপনি দেখাচ্ছেন, ব্যালেন্স শিট ব্যালেন্স দেখাচ্ছেন, এই দুইটাকে কম্পেয়ার করা, এই হলো নোটস এন্ড কম্পারেটিভ স্টেটমেন্ট। যে প্রশ্ন করছেন, হ্যাঁ, সে উত্তরটা নিশ্চিতভাবে পেয়েছেন যে 5 নংটা কি বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা বলতেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা হলো আমাদের টপিক নাম্বার 2। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কি? এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং না জানাটা এটা এক ধরনের অন্যায়। এটা এক ধরনের অন্যায়, আমি এতটুকু বলি, এটা চরমভাবে অন্যায়, এটা আমাদের জানা উচিত। তো আমরা এগুলা সবই আমরা যখন ক্লাস 9 থেকে যারা অ্যাকাউন্টিং করছে তারা এগুলা কিছুটা ওইখান থেকে পড়া শুরু করছে। আমরা জানি অ্যাকাউন্টিং যখন হয় সেটার কিছু অ্যাজাম্পশন থাকে, কিছু প্রিন্সিপাল থাকে এবং কনস্ট্যান্ট থাকে, যেটাকে বলা
অ্যাজাম্পশন বলতে কি হয়? ইকোনমিক এন্টিটি, গুইং কনসার্ন, মনিটারি পিরিয়ডিসিটি অ্যান্ড অ্যাক্রুয়াল। ইকোনমিক এন্টিটি, গোয়িং কনসার্ন, মনিটারি পিরিয়ডিসিটি, অ্যাক্রুয়াল, এই অ্যাজাম্পশন গুলো বেস করে অ্যাকাউন্টিং এর এই অ্যাজাম্পশনে বেস করে অ্যাকাউন্টিং এর সব ধরনের ট্রিটমেন্ট দেয়া হয়। এখন এই অ্যাজাম্পশন গুলা মানে কি, এগুলার ব্যাখ্যা কি, এই পুরো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আলোচনা করতে গেলে আমার 2 ঘন্টা ক্লাস লাগবে, তার মানে আমি এটা নিয়ে আলোচনা করব না। আমার টার্গেট হলো আপনাকে ধরায় দিয়ে যে আপনাকে এগুলা জানতে হবে। কোথা থেকে জানবেন? খুব সুন্দর, আপনি যদি বলেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইউটিউবে যদি দেন অনেক কন্টেন্ট পাবেন, কিংবা বইগুলোতে অনেক পাবেন। তো এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো গুইং কনসার্ন। গুইং কনসার্ন মানে আমরা ধরে নেওয়া হয় যখন অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টস তৈরি করা হয় তখন ধরে নেওয়া হয় এটা অনির্দিষ্টকাল চলবে। এক্রুয়াল এটাও খুবই ইম্পর্টেন্ট একটা, আমরা অলরেডি বলছি যে ক্যাশ বেসিস এন্ড এক্রুয়াল বেসিস। আমি প্রশ্ন রাখছিলাম আপনাদেরকে চ্যাট বক্সে আপনাদের বলার জন্য যে আপনারা কি এক্রুয়াল এবং ক্যাশ বেসিস এর মানেটা বুঝেন কিনা। আচ্ছা, একজনও বলেন নাই তার মানে, হ্যাঁ। তো এক্রুয়াল বেসিস, আমি তারপর নিচ থেকে বলি ক্যাশ বেসিস মানে ক্যাশ আদান প্রদানের হিসাব হবে, যেটা ক্যাশ হয়েছে সেটারই হিসাব করা হবে। এক্রুয়াল বেসিস হলো, বলা হচ্ছে সে ধরেন এখন হইলো সেপ্টেম্বর মাসের 25 তারিখ, সেপ্টেম্বর মাস যখন শেষ হবে, হতে পারে আপনি আপনার কর্মচারীর বেতন, আহ, সেপ্টেম্বর মাসের বেতন সেপ্টেম্বর মাসের 30 তারিখে কোনো কারণে বকেয়া রাখছেন, অর্থাৎ পরিশোধ করেন না। তখন অ্যাকচুয়াল বেসিস বলতেছে অলরেডি যেহেতু খরচটা হয়ে গেছে, মানে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, ওই সময়ের খরচ, আপনাকে ওই খরচটা রিকগনাইজ করতে হবে। ঠিক উল্টো পাশেও হতে পারে, অর্থাৎ এটাকে এভাবেও বলতে পারি সহজভাবে, যখন খরচ হবে তখন খরচ রিকগনাইজ করা হবে, চিন্তা করার প্রয়োজন নাই এটা কি নগদে হয়েছে নাকি বাকিতে হয়েছে। একই কথা বলতে পারি ইনকামের ক্ষেত্র, সেম কথা, যখন ইনকাম হবে তখনই ইনকাম রিকগনাইজ হবে, প্রয়োজন নাই চিন্তা করার ওই ইনকামটা ক্যাশে হয়েছে নাকি বাকিতে হয়েছে। তাহলে ক্যাশ বেসিস কি? ক্যাশ বেসিস বলতেছে ইনকাম একমাত্র বা খরচ একমাত্র যদি নগদে হয় তখনই রিকগনাইজ হবে। এ হলো এক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিসের পার্থক্য। ক্যাশ বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে শুধুমাত্র স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করা হয়, বাকি সবকিছু এক্রুয়াল বেসিসে তৈরি করা হয়। আপনারা যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পরীক্ষা দিবেন বা সম্ভবত ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দিবেন, তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন। এগুলা সবই আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর টপিকস, এগুলো আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর টপিকস না, বাট এগুলার বেস জানলে কস্ট অ্যাকাউন্টিংটা মজার হতেও পারে, এই জন্য বলা। প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল এবং কিছু কনস্ট্যান্ট আছে, কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স, এগুলো আমি প্রয়োজন নাই। এলিমেন্টস, এলিমেন্টস নিয়ে আমরা একটু আলোচনা করবো, হ্যাঁ। 3 নাম্বার হলো আমাদের এলিমেন্টস, টপিক 3। এলিমেন্টস, এলিমেন্টস 5টা এলিমেন্টস আছে: অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ইকুইটি। এই পাঁচটা এই পাঁচটার মানে জানার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা এমনিতেই নর্মালি বলতে পারি যে এক্সপেন্স মানে কি, ইনকাম মানে কি। কেউ একজনকে বলবেন আপনাদের কাছে কি মনে হয় এই বই এখানে যা আছে তা না, প্রত্যেকটা সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? অ্যাসেট বলতে এটা বোঝায়, লাইবিলিটি বলতে এটা বোঝায়, কেউ বলতে পারবেন? আচ্ছা, অ্যাসেটটা হলো যে আপনার পূর্বে কোনো ঘটনা, অথবা এই মুহূর্তে আপনি পূর্বে বলতে বোঝাচ্ছে যে আপনি একটা মেশিনারি আপনার প্লান্টের জন্য নিলেন, যেটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট প্রডিউস করবেন। তাহলে এই যে মেশিনটা ক্রয় করার পরবর্তীতে, যেটা মেশিনারি ক্রয় করার পরবর্তীতে আমরা যখন কনসিডার করতেছি তখন তো এটা অলরেডি এই মেশিনটা ক্রয় হয়ে গেছে, সেজন্য এটাকে বলতেছে পাস্ট ইভেন্ট। এ পূর্বে কোনো ঘটনা যেটা রেজাল্টের কারণে, যেটা কারণে কোনো একটা রিসোর্স আপনার কন্ট্রোলে চলে আসলো, এবং যেখান থেকে আপনি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন। ফিউচার ইকোনমিক বেনিফিট মানে কি? ওই যে ইকুইপমেন্টটা বা ওই যন্ত্রটা ব্যবহার করে আপনি প্রোডাক্ট প্রডিউস করলেন, প্রোডাক্ট প্রডিউস করার পরে আপনি একটা ইকোনমিক বেনিফিট পাবেন এটা সেল করলে। এরকম কোন সিচুয়েশন হলে সেটাকে বলতেছি অ্যাসেট। আবার ঠিক উল্টা পাশে বলতে পারি যে কোনো একটা ঘটনার কারণে আমার কোনো একটা বর্তমানে বর্তমানে আমার কোনো একটা অব্লিগেশন তৈরি হলো, তার দায় তৈরি হলো, যেই দায়ের কারণে আমার আমার ইকোনমিক বেনিফিট আউটফ্লো হবে। যেখানে অ্যাসেটে এটা আমার ইকোনমিক বেনিফিট আসে, অর্থাৎ আমি প্রোডাক্ট প্রডিউস করে সেল করি, সেখান থেকে বেনিফিট আসে। বাট লাইবিলিটির কারণে, লাইবিলিটি কিভাবে তৈরি হয়? আপনি আপনি
পণ্য ক্রয় করছেন বাকিতে, তার মানে আপনার পণ্যটা চলে আসলো, অন্যদিকে বাকিতে যেহেতু ক্রয় করছেন, এই ঘটনা ঘটার কারণে, যেটা আপনার অলরেডি ঘটে গেছে, সেই ঘটনার কারণে আপনার একটা দায় তৈরি হলো। এই দায় যখন আপনি পরিশোধ করবেন, তার মানে আপনাকে তখন টাকা দিতে হবে, অর্থাৎ কিছু বেনিফিটকে স্যাক্রিফাইস করতে হবে, আউটফ্লো করতে হবে, এটাকে বলা হচ্ছে লায়াবিলিটি। ইনকাম এবং এক্সপেন্স, আমরা, এবং এখানে একটা কস্ট এবং এক্সপেন্সের একটা ডেফিনেশনগত প্রবলেম আছে বা অনেকের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে। যেমন আমি বললাম যে আমরা একটা অ্যাসেট ক্রয় করলাম, ইকুইপমেন্ট ক্রয় করলাম 50 টাকার। এখন অথবা বলতে পারি এই যে 50 টাকার একসাথে ক্রয় করলাম, এটাকে আমরা বলতে পারি একটা কস্ট, যেটাকে যদি 1 বছরের বেশি সময়ের জন্য হয় তখন আমরা বলি এটাকে অ্যাসেট। আমরা যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার রিকগনাইজের, হ্যাঁ, প্রিন্সিপাল গুলো জানি, তারা বুঝবো। যেহেতু এখন মনে পড়লো, এই জন্য বললাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়েও একটু আলোচনা করার প্রয়োজন ছিল, এখানে এটা আমি অবশ্য রাখি নাই। দেখি এটাও আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি কিনা, যে কোনটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেচার বলা যায় এবং কোনটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার নেচার বলতে পারি। মানে কি কি হলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা এটাকে আমরা বলবো এক ধরনের অ্যাসেট, আর কোনটা হলে আমরা এটাকে খরচ বলবো। তখন আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। ইকুইটি বলতেছি যেটা মালিকের অংশ, সেটাকে বলা হয় ইকুইটি। অন্যভাবে বলা যায় অ্যাসেটের, আপনার যদি অ্যাসেট 10 টাকা থাকে, এর মধ্যে লাইবিলিটি যদি 5 টাকা থাকে বা 4 টাকা থাকে, বাকি 6 টাকা হইলো ইকুইটি। অর্থাৎ আপনার টোটাল অ্যাসেট থেকে লাইবিলিটি, যে যে আপনার কাছে টাকা পাবে তাদেরকে দেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে সেটাই মালিকের টাকা, যেটাকে আমরা বলবো ইকুইটি। এবং আমরা জানি মালিক এবং ব্যবসা দুইটা আলাদা সত্তা, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। মালিক ব্যবসাতে যে টাকা দেয় সেটাও ব্যবসার জন্য এটা একটা দায়, এবং মালিক ফিউচারে এই টাকাটা নিয়ে যেতে পারবে বা নিবে। এই পর্যন্ত আলোচনায় কারো কোনো প্রশ্ন থাকলে একটু দয়া করে বলবেন, একটু দয়া করে বলবেন। চ্যাট বক্সে লিখেন অথবা বলেন, যে কোনো একটা করবেন, একটু দয়া করে। সব বুঝতেছেন নাকি? আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা একটু আমাদের ইকুয়েশন নিয়ে কথা বলি। আমরা যখন ইকুয়েশন শব্দটা বলছি, অ্যাকাউন্টিং এর শুরু হয় জার্নাল থেকে, এবং সব ট্রানজেকশনটাকে চিনা, তারপরে সেটাকে জার্নালাইজ করা, তারপরে লেজার বা অন্যান্য কাজগুলো করতে হয়। তো অ্যাকাউন্টিং এর যে জার্নাল, অর্থাৎ আপনি একটা ঘটনা হলো, আপনার সাথে বিজনেস ট্রানজেকশন হলো, অর্থাৎ লেনদেন হলো, সেটা যদি মনে হয় যে এটাকে ট্রানজেকশন হিসাবে নেওয়া যায়, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলো সেটা ট্রানজেকশন হবে কিনা সেটার জন্য কিছু কন্ডিশন আছে। কি বললাম? কিছু ইভেন্টটা ট্রানজেকশন হবে কিনা সেটার জন্য কন্ডিশন আছে। যদি কেউ এটা না বুঝে থাকেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝতে পারছেন, না বুঝে থাকলে একটু বেসিক বইগুলো একটু করে নেবেন। যখন আপনি ট্রানজেকশন জানলেন, তখন আপনাকে জার্নালাইজ করতে হয় বা জাবেদাভুক্ত করতে হয়। ওই জার্নালাইজের একটা সামারিকে বলা হয় লেজার। জার্নালাইজটাকে ক্লাসিফিকেশন করে করা হয় লেজার। লেজারের সামারাইজ ব্যালেন্সটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা পরবর্তীতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। তো শুরুতে যখন আমরা জার্নাল করি, এই জন্য অ্যাকাউন্টিং এর ফার্স্ট স্টেপকে জার্নালই বলা যায়, অথবা আপনি বলতে পারেন ট্রানজাকশনকে আইডেন্টিফাই করা, সেটা কোনো সমস্যা নাই। এখন আপনি যখন জার্নাল করবেন, জার্নালের অ্যাকাউন্টিং এর একটাই ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশনকে বেস করে অ্যাকাউন্টিং এখন পর্যন্ত টিকে আছে। সেই ইকুয়েশনটাকে বলা হয় এ ইকাল টু এল প্লাস ও ই। এ ইকাল টু এ মানে অ্যাসেট ইকুয়াল, অর্থাৎ অ্যাসেট সমান সমান লাইবিলিটিস এল প্লাস ওনার্স ইকুইটি। এই সবগুলাকে, অর্থাৎ অ্যাসেট যদি 100 হয়, এই দুইটা মিলে হবে 100। আপনার এমন কোন ট্রানজেকশন, মানে আপনার যদি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি না মিলে, এটার অর্থ হইলো কোথাও না কোথাও অবশ্যই ভুল আছে, অর্থাৎ যত অ্যাসেট বাড়বে তত দায় অবশ্যই হতে হবে। এটাকে আপনি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারেন। অ্যাসেটটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, যে কারেন্ট অ্যাসেট এন্ড নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট বলতে বোঝা যেতে পারে, আমরা বলতে পারি যে 1 বছরের জন্য, নন কারেন্ট অ্যাসেট যেটা 1 বছরের অতিরিক্ত সময়ের জন্য, যদিও এই ডেফিনেশনটা 100% ফুল ডেফিনেশন বলা যায় না।
আচ্ছা, এবার আমরা তারপরে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে অ্যাসেট দুই ধরনের হতে পারে, কারেন্ট অ্যাসেট এন্ড নন কারেন্ট অ্যাসেট। ঠিক তেমনি লায়াবিলিটিসও দুই ধরনের, দায় দুই ধরনের। এই লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটির মধ্যে পার্থক্য হলো, লায়াবিলিটিস কে বলা হচ্ছে বহিদায়, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে আপনি 10 টাকা বিনিয়োগ করলেন, যেটাকে বলা যায় মালিকের দায়। মালিকের দায়টাকে বলবো যে প্রতিষ্ঠানের নিজস্ব দায়, মানে মানে এটা আন্তদায় বলতে পারি। আর আপনি কারো কাছ থেকে লোন নিলেন, ব্যাংক থেকে লোন নিলেন, কিংবা বাকিতে কোনো পণ্য ক্রয় করলেন, তাহলে যে পাওনাদার কিংবা ব্যাংক থেকে লোন নিলে সেটাকে বলতে পারি বহিদায়। তাহলে এই দুই ধরনের দায় হতে পারে। এই লাইবিলিটিস মানে বহিদায়, সেটা আবার দুই ধরনের হতে পারে, একটাকে বলা হয় কারেন্ট লাইবিলিটি আর একটা বলা হয় নন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি যেটা 1 বছরের সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, নন কারেন্ট লাইবিলিটি যেটা 1 বছরের বেশি সময় থাকবে আপনার কাছে, সেটাকে নন কারেন্ট লাইবিলিটি বলতে পারি। ওনার সিকিউরিটি অর্থাৎ যেটা, এই ওনার সিকিউরিটিকে কিভাবে পাবো, এই সবগুলোর সমন্বয়ে ওনার সিকিউরিটি পাওয়া যায়। ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছে? মূলধন। মূলধন মানে মালিক যেই টাকাটা দিচ্ছে, যেটাকে আমরা মূলধন বলি ক্যাপিটাল। যদি মালিক কখনো টাকাটা নিয়ে যায়, ধরেন 10 টাকা মালিক মূলধন দিল, সেখান থেকে 2 টাকা নিয়ে নিল, তাহলে ড্রয়িংস এটাকে বলা হবে, যেটা মাইনাস হয়। প্লাস এই নির্দিষ্ট একটা সময়ে যত টাকা রেভিনিউ মানে আয় হলো, এবং যত টাকা খরচ কিংবা লস হলো, অর্থাৎ রেভিনিউ থেকে এক্সপেন্স এবং লস বাদ দিলে কি বের হবে? আমাদের প্রফিট অথবা লস বের হবে। যদি রেভিনিউ হয় 50 টাকা, এক্সপেন্স হয় 40 টাকা, তাহলে 50 - 40, 10 টাকা প্রফিট হবে। সেই প্রফিটের সাথে তার যে ক্যাপিটাল পূর্ববর্তী ছিল সেটা যোগ হবে, আর মাইনাস হবে ড্রয়িংস। এই যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেটা হবে মালিকের দায়, অর্থাৎ মালিক ব্যবসা থেকে এই টাকাটা পাবে, ব্যবসার জন্য যেটা দায়, ব্যবসার জন্য যেটা দায়। কারণ আমরা ইকোনমিক এন্টিটি অনুযায়ী জানি যে, সরি, আমরা আহ, আমরা জানি যে ব্যবসা এবং মালিক দুইটা আলাদা সত্তা। ব্যবসা এবং মালিক দুইটা আলাদা সত্তা। যদিও আপনি মালিক, আপনারই প্রতিষ্ঠান, বাট দুইটা আলাদা সত্তা। অর্থাৎ আপনি যে টাকাটা ব্যবসাতে দিবেন সেটা ব্যবসাকে আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার একটা দায় থাকবে। তাহলে ইকুয়েশন কি? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এই ইকুয়েশনটা বোঝানোর অর্থ হলো আমরা কিছু জার্নাল দেখবো, যে জার্নাল গুলাতে এই ইফেক্ট গুলো আছে কিনা আমরা দেখবো। আমরা ডেবিট ক্রেডিট জানি, নিশ্চিতভাবে জানি ডেবিট এবং ক্রেডিট মানে কি। যেটা ডেবিট কখন হয়, ক্রেডিট কখন হয়, সেটারও কিছু কনসেপ্ট আছে, আমরা জানি সেগুলো। তারপরে একটু আমরা আলোচনা করি। ডেবিট কখন হয়? যদি অ্যাসেট হয়ে থাকে, অ্যাসেটের ক্ষেত্রে আমরা জানি অ্যাসেট যদি বৃদ্ধি পায় ডেবিট, অ্যাসেট যদি হ্রাস পায় ক্রেডিট। অ্যাসেট বৃদ্ধি বলতে অ্যাসেট আমার কাছে, আমি অ্যাসেট ক্রয় করলাম তার মানে অ্যাসেট আমার কাছে বৃদ্ধি পেল। আমি অ্যাসেট সেল করে দিলাম তার মানে আমার অ্যাসেট চলে গেল। তাহলে এখন অ্যাসেট কোন আইটেমটা, এটা তো আমাদের বুঝতে হবে, যে এই আইটেমটা অ্যাসেট। এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই খুব ভালো একটা বই যদি আপনার কাছে থাকে, 9-10-এর একটা বই আছে, খুবই ভালো বই, হ্যাঁ, যদি সেটা ইংলিশ ভার্সন পাওয়া যায় সবচেয়ে ভালো। সেখানে একদম কিছু শব্দ আছে, অথবা ম্যাথ করতে করতে আমরা জেনে যাব। লাইবিলিটিস এর ক্ষেত্রে বলা হচ্ছে, অ্যাসেটের ক্ষেত্রে বৃদ্ধি পাইলে যদি ডেবিট হয়, লাইবিলিটিস ক্ষেত্রে বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট, কিন্তু হ্রাস পেলে হবে ডেবিট। ঠিক উল্টাটা, ঠিক উল্টাটা। আর বাকি ক্যাপিটালের ক্ষেত্রে বলা আছে সেম, যেটা লাইবিলিটিস এবং ক্যাপিটাল সেম। ক্যাপিটাল যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ ক্ষেত্রে সেম, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে এবং নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যখন বৃদ্ধি পাবে আমরা তখন ডেবিট বলবো, এবং কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, এই চারটার ক্ষেত্রে যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট, যখন হ্রাস পাবে তখন ডেবিট। এর বাহিরে এক্সপেন্সের ক্ষেত্রে যখন বৃদ্ধি পাবে ডেবিট, যখন হ্রাস পাবে ক্রেডিট। এই যে ডেবিট এবং ক্রেডিট, কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে, এগুলো আমাদের যেগুলো বেসিক যে আলোচনা যে বইগুলোতে আছে সেখানে আছে বিস্তারিত। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, যদি কোনো ফার্নিচার ক্রয় করা হয়, ফার্নিচারকে যদি আমরা, এই ফার্নিচার নিশ্চিত 1 বছরের জন্য ক্রয় করা হয় না, ফার্নিচার একাধিক বছরের জন্য ক্রয় করা হয়। অর্থাৎ যেটা একাধিক বছরের জন্য ক্রয় করা হয়, আর সেটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল নেচার। আর ক্যাপিটাল নেচারকে অনেকে বলে ক্যাপেক্স, যেটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল নেচার তার নিজের নামে জার্নালাইজ করতে হয় ক্যাপিটাল নেচার। তাহলে এই ফার্নিচার যদি ব্যবসা না হয়, তবে এমনও হতে পারে যদি আপনার ফার্নিচারের ব্যবসা আপনি করে থাকেন, তখন ফার্নিচারটা আপনার জন্য অ্যাসেট না, তখন ফার্নিচারটা আপনার জন্য পণ্য। যে আপনি ফার্নিচার কিনেন, ফার্নিচার বিক্রি করেন, তখন ফার্নিচার যদি ক্রয় করেন তখন ফার্নিচারের নামে লিপিবদ্ধ হবে না, তখন এটাকে পার্সেস অথবা ইনভেন্টরি অন্য নামে লিপিবদ্ধ হবে।
তো যদি আপনাকে বলে দেয় যে আপনি ফার্নিচারের ব্যবসায়ের কোনো অ্যাকাউন্টিং করতেছেন, কিন্তু সাধারণত ফার্নিচার বলতে আমরা বুঝাচ্ছি যে এটা আমার আমরা যেটা কার্যবহত বলি সেটা। তো সেক্ষেত্রে এই যে ফার্নিচার ক্রয় করা হলো যেটা একাধিক বছরের জন্য আমার ইউজ করা হবে, এই ফার্নিচারকে আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা অ্যাসেট আইটেম। আর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা অ্যাসেট আইটেমকে যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, যেহেতু আমার ফার্নিচার আসছে মানে বৃদ্ধি পাইছে প্লাস হয়েছে, তার মানে এটা ডেবিট। অন্যদিকে ফার্নিচার ক্রয় করার কারণে আমার কিছু ক্যাশ টাকা, যদি আমি ক্যাশে টাকা প্রদান করি তাহলে ক্যাশ টাকা কমে গেল, কিংবা আপনি যদি চেক দেন তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেল। এই যে ক্যাশ এবং ব্যাংক, এটাকেও বলা হয় অ্যাসেট আইটেম। তার মানে একদিকে অ্যাসেট বৃদ্ধি পেলো তার জন্য ডেবিট, অন্যদিকে অ্যাসেট হ্রাস পেলো তার জন্য ক্রেডিট। আপনি যত জার্নাল শিখবেন, সেটা কস্ট অ্যাকাউন্টিং হোক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হোক, আপনাকে আমি বলবো আপনি এই ডেবিট এবং ক্রেডিটের এই খেলাটা, এই চক্রটা যদি যত সহজে বুঝতে পারবেন, আপনার অ্যাকাউন্টিং এর জার্নিটা তত সহজ হবে। এই জন্য যখনই কোনো জার্নাল দেখবেন, এটাকে ডেবিট এবং ক্রেডিট এইভাবে বিশ্লেষণ করে দেখবেন। আমি আরো দেখাবো আজকে। আমরা এখন একটু আলোচনা করি টপিক নাম্বার 4। পরে কি বলা হচ্ছে, ইকুয়েশন। অলরেডি আমরা ইকুয়েশন নিয়ে কিছু কথা বলছি, এখানে আরো বিস্তারিত আছে। যে এগুলো আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং কাইসুর বই থেকে নেয়া, সো ওই কাইসুর বইতে গেলে এগুলা বিস্তারিত জানা যাবে। জার্নাল প্র্যাকটিসের জন্য আহ, ভালো বই হলো এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলের বই। বাট এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলের বইতে সবচেয়ে বড় প্রবলেম হলো বেশিরভাগ যেহেতু বাংলা ভার্সনের বই, যদি ইংলিশ ভার্সন পাওয়া যায় তাহলে সেখান থেকে পড়বেন, বাট বাংলা ভার্সনের পাওয়া গেলে সেখান থেকে পড়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে সবচেয়ে বেটার বই হলো কাইসোর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বা বেসিক অ্যাকাউন্টিং। এই বইটাতে ভালোই পড়তে পারবেন, এই বইটা বেশ ভালো। এই বইটার জার্নালের চ্যাপ্টারটা আপনি দেখতে পারেন। যে প্রশ্ন করছেন তাকে বলতেছে, এই বইটা জার্নালের চ্যাপ্টার দেখতে পারেন। জার্নালটা না বুঝলে আপনি অ্যাকাউন্টিং কষ্ট করে পাশ করবেন একটা একটা সাবজেক্ট হয়তো বা, কিন্তু আরেকটা সাবজেক্ট আটকে যাবেন। জার্নাল মানেই অ্যাকাউন্টিং। আচ্ছা, ইকুয়েশন আমরা অলরেডি বলছি, তারপরে আবারও বলি ইকুয়েশন কি বলছে। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বলা হয়, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই একটা ইকুয়েশনের উপর বেস করে অ্যাকাউন্টিং চলতেছে। আমরা অলরেডি অ্যাসেট হতে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট আমরা বলছি। এখানে এটাই আবার ব্যাখ্যা করে দেয়া আছে যে কোনটা ডেবিট কখন হবে কখন ক্রেডিট হবে। আমরা বলছি যদি আপনি চিনতে পারেন, আমি আপনাকে বলতেছি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, বাট আপনাকে তো চিনতে হবে কোনটা অ্যাসেট। তার মানে এটাও একটা চ্যালেঞ্জ, কোনটা অ্যাসেট চেনা, কোনটা লায়াবিলিটিস চেনা, কোনটা ইকুইটি চেনা, যেটা হয়তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যখন আপনি যদি অ্যাসেটটাকে ধরে নিলাম আপনি চিনেন, না চিনলে সেটা চিনারও ব্যবস্থা করতে হবে। যদি আপনি অ্যাসেটটা চিনে থাকেন তাহলে কোনটা অ্যাসেট আইটেম, সেক্ষেত্রে অ্যাসেট যদি বৃদ্ধি পায় ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। লায়াবিলিটিস এর ক্ষেত্রে ঠিক উল্টা, লায়াবিলিটি যদি বৃদ্ধি পায় ক্রেডিট আর হ্রাস পাইলে ডেবিট। শেয়ার ক্যাপিটাল, রেভিনিউ, এটার ক্ষেত্রেও সেম লায়াবিলিটিস এর মতন। অন্যদিকে এক্সপেন্সের ক্ষেত্রে অনেকটা অ্যাসেটের মতন, যে খরচ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। হ্যাঁ, বাকিগুলো দেখবেন। আচ্ছা, আমরা একটু ইফেক্ট দেখার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো আপনারা যদি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আপনাদের পরীক্ষা দিতে হয় তাহলে ওই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ এই ইকুয়েশন অ্যানালাইসিস কিংবা ওয়ার্কশিট এই জাতীয় ম্যাথ গুলো আছে। যদি না থাকে, আপনি যদি অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিং যদি আপনি এক্সামশন পেয়ে থাকেন, বেসিক অ্যাকাউন্টিং, তাহলে আমি বলবো বেসিক অ্যাকাউন্টিং। আর আপনার যদি যথেষ্ট লেভেলে কনফিডেন্স কাজ না করে, তাহলে বেসিক অ্যাকাউন্টিং এর এগুলো অবশ্যই অবশ্যই পড়বেন। আপনি এগুলো স্কিপ করে যেতে পারবেন বাট আটকে যাবেন। স্কিপ করলে গেলেও আপনি আটকে যাবেন। আপনি কিভাবে আহ, এই ইকুয়েশন গুলো ভেঙে ভেঙে দেখবেন। অল্প কিছু জার্নাল যদি এভাবে দেখেন, 30 40 50টা জার্নাল, তখন আপনার যদি আপনার এগুলা নিয়ে মাথা কাজ না করে, তখন এগুলো অবশ্যই কাজ করবে এবং ভালো লাগবে তখন। কিভাবে দেখবেন? আচ্ছা, বলতেছে যে ওনার্স ইনভেস্ট $40,000 ইন এক্সচেঞ্জ ফর অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারের বিনিময়ে, বা অর্থাৎ মালিক তার ব্যবসাতে মালিক তার ব্যবসাতে অর্ডিনারি শেয়ার হোল্ডার হিসেবে 40,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে মালিক, তাহলে আমি আমি কিন্তু মালিকের জন্য কাজ করতেছি না, আমি আমার ব্যবসার অ্যাকাউন্টস মেনটেন করতেছি। যদি ব্যবসার অ্যাকাউন্টস মেনটেন করি, ব্যবসার জন্য কি হলো, টাকা আসলো, তার মানে কি ক্যাশ টাকা বৃদ্ধি পেলো, ক্যাশ আসলো। এই যে ক্যাশ আসাকে বলা হয় ক্যাশ টাকা, ব্যাংক টাকা, এগুলাকে বলা হয় অ্যাসেট। তো ক্যাশ বৃদ্ধি পাইলো তার মানে অ্যাসেট বৃদ্ধি পাইলো, এই জন্য প্লাস হয়েছে অ্যাসেট, তার মানে 40,000 টাকা বৃদ্ধি হয়েছে। তা ইকুয়াল টু, এবং অন্যদিকে অন্যদিকে এই মালিক যখন ব্যবসা টাকা দিল, তার মানে ভবিষ্যতে মালিককে টাকা দিতে হবে। এবং আমরা বলি মালিক যেহেতু ব্যবসারই একটা অংশ, অন্তর্দায়, তার মানে এটা একটা দায়, অন্তর্দায়। তার মানে ইকুইটি বৃদ্ধি পাইলো। তাহলে ইকুইটি যখন বৃদ্ধি পায়,
ইকুইটি যখন বৃদ্ধি পায়, আমরা বলছিলাম অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট, ইকুইটি বৃদ্ধি পাইলে বা ক্যাপিটাল বৃদ্ধি পাইলে সেটা হবে ক্রেডিট। সেটা হবে ক্রেডিট। তার মানে অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট, অ্যাসেট ডেবিট, আর ইকুইটি বৃদ্ধি অর্থাৎ লাইবিলিটি বৃদ্ধি যেভাবে বলে এটা বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট। এবং দেখেন অ্যাসেট বৃদ্ধি তার মানে কি এখানে 40,000 প্লাস, এবং অন্যদিকে লাইবিলিটিস এক সাইডে বৃদ্ধি হয়েছে তার মানে এখানে হলো 40,000 প্লাস। তাহলে দেখেন +40,000 ইকুয়াল টু +40,000, তার মানে আমরা বলতে পারি আমাদের সূত্র যেটা শিখছিলাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মিলে গেছে। যদি ঘটনাটা হয় দ্বিতীয়টার ক্ষেত্রে, যে 600 টাকা ডিসবার্স মানে দিয়ে দেওয়া, 600 টাকা ক্যাশ, ক্যাশ টাকা দিয়ে দিছি কার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজেস এর জন্য, মজুরি বাবদ 600 টাকা প্রদান করা হয়েছে, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 600 টাকা মজুরি বাবদ প্রদান করছেন, তার মানে আপনার ক্যাশ টাকা কমে গেছে। ক্যাশ টাকা কমে যাওয়া অর্থাৎ আপনার অ্যাসেট কমে যাওয়া, অ্যাসেট কমে যাওয়াকে আমরা বলি ক্রেডিট, এই জন্য হয়েছে -600। অন্যদিকে আপনার ওয়েজেস নামক একটা খরচ বৃদ্ধি পাইছে, অর্থাৎ মজুরি খরচ ডেবিট, মজুরি খরচ বৃদ্ধি পাইছে। আমরা জানি এক্সপেন্স বৃদ্ধি পাওয়া মানে ডেবিট, তার মানে খরচ হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পাইছে, খরচ ডেবিট, খরচ বৃদ্ধি পাইছে। তো এই খরচ বৃদ্ধি পাওয়া মানে আমরা দেখছিলাম যে ইকুইটি পার্টের মধ্যে ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, যদি মনে থেকে থাকে আমরা দেখছিলাম। তার মানে ওই যে মাইনাস এক্সপেন্স, এই হলো মাইনাস এক্সপেন্স। তাহলে একদিকে অ্যাসেট কমলো, অন্যদিকে ইকুইটি কমলো। ইকুইটি কমলো, আপনি বলতে পারেন তাহলে এক্সপেন্স মাইনাস হলে ইকুইটি কমে কিভাবে? এরকম কি কারো প্রশ্ন আছে? থাকলে ব্যাখ্যা দেবো, না হয় দরকার নাই। জি স্যার। আচ্ছা, যদি থেকে থাকে এটা একটু আমি দেখানোর চেষ্টা করি। তাহলে আপনারা মনে রাখবেন কি, আমরা আমরা কিন্তু ইকুয়েশন একটা অ্যাসেট প্লাস অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এই যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা সত্য কিনা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। এবং এটা বলার উদ্দেশ্য হলো যাদের মনে হয় যে আমার আসলে বেসিকটাকে আরেকটু ক্লিয়ার করতে হবে, তাদেরকে আমার মেসেজ দেয়া যে ভাই আপনি এভাবে বেসিকটাকে ক্লিয়ার করতে পারেন। আমি যদি হতাম আপনার জায়গায় আমি এভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই পারতাম। ক্লাসের মাঝখানে আবারও বলি, আমাদের আলোচনার টপিকস আজকে কি হতে পারে এটা কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন, আমরা অলরেডি বলছি। তার মানে খুবই কনসেপচুয়াল আলোচনা। যদি আপনার মনে করেন এই আলোচনাগুলো আপনি এনজয় করতেছেন না বা প্রয়োজনীয়তা নাই, আপনি চাইলে লিভ নিতে পারেন, আমি একবারই কিছু মনে করবো না। তবে আমরা পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব, সেগুলাতে যদি প্রয়োজন মনে করেন তখন আপনারা থাকতে পারেন। তাহলে আমি ক্লিয়ার করে দিলাম যে আজকের ক্লাসটা আমরা বেসিক নিয়ে কথা বলবো, যেখানে আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি থাকতে পারেন, অথবা চলেও যেতে পারেন যদি আপনার প্রয়োজনীয়তা না থাকে। ঠিক আছে? তবে যারা থাকবেন তারা একটু যাতে কাজে লাগে আপনাদের, আপনারা 5 জন থাকলেও আমি ক্লাস আরো আধা ঘন্টা নিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো, আমরা দেখার চেষ্টা করতেছি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি মিলে কিনা। প্রথমটাতে প্রশ্ন নয়, দ্বিতীয়টাতে প্রশ্ন যে খরচ বৃদ্ধি পাইছে 600 টাকা, অর্থাৎ 600 টাকা খরচ প্রদান করা হয়েছে। এটা কিভাবে হলো দেখেন, আমরা যখন এইখানে বলছিলাম এই যে আমাদের সূত্রটা, তাই না, যে আমরা এই ওনার সিকিউরিটিটাকে একটু একটা মিনিটের জন্য আমি একটু ব্রেক দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আপনাদের ক্লাস করতেছেন, আপনাদের কি মানে বোরিং লাগতেছে না তো? একেবারে ছোটবেলার পড়াশোনা। আমি তো আপনাদের কারো কথাই শুনতেছি না যে আপনারা আদৌ এনজয় করতেছেন কিনা। হ্যাঁ স্যার, বুঝতেছি, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতেছি। না মানে একটু বেশি ছোটবেলা পড়াশোনা পড়াচ্ছি তো এই জন্য। তো ঠিক আছে। অনেক অনেক কিছু স্যার ভুলে গেছি। এই বিষয়টা একটু 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 স্যার স্মরণ হচ্ছে আর কি আমার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা একটু কি জানি দেখতেছিলাম। আচ্ছা, এই যে এই কনসেপ্টটা আমি বারবারই বলি ভাই, আপনি যাহা জার্নাল দেখবেন এই জার্নালটাকে এটার মধ্যে ফেলাই দিবেন। এখন আহ, আমরা দেখি, আমরা বলছি ওয়াইজেস দেওয়া হলো মানে মজুরি দেওয়া হলো 600 টাকা, তখন আমরা এমনিতে মুখস্থ বলি, ধরেন আপাতত আপনি বুঝেন না, তখন আপনি বলতেছেন ওয়াইজেস ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? ক্যাশ ক্রেডিট, এই যে ওয়াইজেস ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা হলো আমরা বলতেছি জার্নালটা এমন হওয়া উচিত। হ্যাঁ, এমন হওয়া উচিত হতে পারে ওয়াইজেস ডেবিট 600, ক্রেডিট ক্যাশ ক্রেডিট 600 টাকা।
প্রথম হলো ক্যাশ মানি, এটা একটা অ্যাসেট আইটেম, তাহলে আমরা বলতে পারি অ্যাসেট মাইনাস মানি ক্যাশ। অর্থাৎ আপনি কোনটাকে ডেবিট করবেন কোনটাকে ক্রেডিট করবেন, আমরা তখন শিখছিলাম অ্যাসেট যদি হ্রাস পায় মানে কমে যায় তাহলে এটাকে ক্রেডিট করব। আমরা বুঝে গেছি যে মজুরি প্রদান করা মানে ক্যাশ টাকা কমে যাওয়া, আর ক্যাশ একটা অ্যাসেট আইটেম, অ্যাসেট কমে গেছে তার মানে আমরা বলবো ক্রেডিট। এই পর্যন্ত মনে কারো কোনো প্রবলেম নাই। এটা হলো আমার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই অ্যাসেট আইটেমটা কার আইটেম? এই অ্যাসেটের পার্টের আইটেম, তাই না? এ এর পার্টের আইটেম। এটা নিয়ে মনে হয় কারো কোনো সমস্যা নাই। এবার সমস্যাটা হয় এই জায়গায় যে খরচ বৃদ্ধি পাইছে। আমরা এমনি তো মুখস্থ জানি যখনই আমার এক্সপেন্স বৃদ্ধি পাবে, এক্সপেন্স বৃদ্ধি পাবে, এক্সপেন্স বৃদ্ধি পাওয়া মানে ডেবিট। এটা আমরা মুখস্থ জানি, বা না জানলে আমরা মুখস্থ করবো যে খরচ যখন বৃদ্ধি পায় তখন আমরা ডেবিট বলবো। তাহলে খরচ বৃদ্ধি পাইলো, ডেবিট হলো 600 টাকা। এখন এই খরচটা আমার এই লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি কোন পার্টে যাবে, এটা হলো প্রশ্ন। তো এটার উত্তরটা হলো এরকম, এটা তো লাইবিলিটিস না, খরচ বৃদ্ধি। আমরা লাইবিলিটিস মানে কি, আমি কারো কাছে বাকিতে কোনো কিছু ক্রয় করলাম কিংবা লোন নিলাম, সেটা তার মানে এটা লাইবিলিটিস পার্ট না। তাহলে এটা কি? এটা হলো এই এর মধ্যে রয়ে গেছে। কোন মধ্যে? দেখি আমরা ওনার সিকিউরিটি বলতে কি বুঝছো। ওনার সিকিউরিটি বলতেছি যে অন্তর্দায়, অন্তর্দায় অথবা মালিকের দায়, সেটাকে বলতেছে ওনার সিকিউরিটি। সেটা আমরা কিভাবে পাবো? সেটা হলো মালিক যাহা ব্যবসায় টাকা দিছে ব্যবসা শুরু করার সময় অথবা মাঝামাঝি সময়, মালিক যাহা নিয়ে গেছে। মালিক যদি 50 টাকা দিয়ে থাকে ব্যবসা করার জন্য, 10 টাকা নিয়ে যায়, তাহলে 50 থেকে 10 টাকা মাইনাস হবে। এই যে মালিক যে টাকাটা প্রদান করছে ব্যবসাতে দিয়েছে সেটাকে আমরা বলি ক্যাপিটাল। তাহলে 50 টাকা, আর যেটা উঠে নেয় সেটাকে বলে ড্রয়িংস। তাহলে 50 মাইনাস 10, 40 টাকা, তাই না? এটা একটা সিচুয়েশন। পাশাপাশি মালিক এই ব্যবসা করার যখন করবে তখন যাহা রেভিনিউ করলো, অর্থাৎ সে প্রোডাক্ট তৈরি করলো, সেই প্রোডাক্ট বিক্রি করে যাহা আয় হলো, হতে পারে সে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করছে। এখন এই 100 টাকা প্রোডাক্ট বানাইতে যায় তার হইতে পারে 40 টাকা খরচ হয়েছে। তার মানে কি, রেভিনিউ হবে তার প্লাস এই সূত্র অনুযায়ী, আর এক্সপেন্স হবে মাইনাস। তার মানে কি দেখেন, 100 টাকার 40 টাকার পণ্য খরচ হয়েছে, খরচ 40 টাকা, পণ্য খরচ করে যে পণ্যটা তৈরি করছে সেটা 100 টাকা বিক্রি করছে। তাহলে প্লাস 100 মাইনাস 40, নাকি? প্লাস 100 মাইনাস 40, যে 100 টাকা আয় করছে, এই আয়ের জন্য যে প্রোডাক্টটা তৈরি করছে এর জন্য 40 টাকা খরচ হয়েছে। ধরে নিলাম কোনো লস সিচুয়েশন নাই, তাহলে আমরা বলতে পারি প্লাস 100 মাইনাস 40। এবং সে 50 টাকা ব্যবসা বিনিয়োগ করছিল এবং 10 টাকা উঠাই নিছে, তাহলে কি হবে? 50 মাইনাস 10 প্লাস 100 মাইনাস 40। 50 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করছিল, 10 টাকা সে উঠায় নিছে, তাহলে এখন আছে 40। আর 100 টাকা সে আয় করছে, 40 টাকা ওই আয়ের জন্য খরচ হয়েছে। তাহলে 100 মাইনাস 40, তাহলে কি হলো? 60। আর এখানে হলো 40, সব মিলে হবে 100 টাকা। তার মানে যখন এক্সপেন্স হবে তখন ইকুয়েশনে এটা মাইনাস আকারে চলে যাবে। যখন এক্সপেন্স হবে তখন এটা কি হবে? মাইনাস আকারে চলে যাবে। এই জন্য এই যে আমরা বলছি যে ওএসএস, ওএসএস হলো এক ধরনের এক্সপেন্স। এই এক্সপেন্স যখন বৃদ্ধি পাইছে তখন এটা কি হয়ে গেছে? এই যে ওএসএস এক্সপেন্স, এক্সপেন্স বৃদ্ধি পাওয়া মানে ডেবিট। আর এই জায়গায় এই এক্সপেন্সটা কি হয়ে যাবে? বৃদ্ধি মানে কি ডেবিট, এই 600 টাকা মাইনাসে মাইনাস 600 হয়ে যাবে। উল্টা পাশে যদি এমন হইতো যে আপনি ইন্টারেস্ট রেভিনিউ কালেক্ট করছেন বা ইন্টারেস্ট রেভিনিউ আপনার অর্জিত হয়েছে, তখন আপনি কি বলতেন? যে ক্যাশ ডেবিট, ক্যাশ টাকা বৃদ্ধি পাইছে তার মানে আপনার অ্যাসেট বৃদ্ধি পাইলো। আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, তখন এই ইন্টারেস্ট রেভিনিউটা আপনার এখানে চলে আসলো। আমরা আরো কিছু উদাহরণ যখন দেখবো তখন আরো ক্লিয়ার হবে। এবং এগুলো করার উদ্দেশ্য হলো আপনি যাহাই করেন, এই যে এখানে যাহাই করেন তা দিয়ে আপনার অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি মিলে যাবে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখলে ইনশাল্লাহ আরো বুঝবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আহ, এই যে আমরা একটু আগে যে রেভিনিউর কথাটা বললাম, যে রিসিভ 4,000 টাকা ক্যাশ ফর সার্ভিস পারফর্ম, যে আপনি সার্ভিস পারফর্ম করছেন অর্থাৎ সার্ভিস দিচ্ছেন। হতে পারে যেমন আমি এই মুহূর্তে আপনাকে এডুকেশন সাপোর্ট দিচ্ছি, এটা তো এক ধরনের সার্ভিস, এটা দিয়ে আমি 500 টাকা পাইছি। যদি এটা হয় আমার প্রতিষ্ঠানের আয়, তাহলে আমি কি বলবো? যে ভাই আমি ক্যাশ টাকা পাইছি, তার মানে কি আমার অ্যাসেট বৃদ্ধি পাইছে। অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট, তার মানে এখানে প্লাস 4,000। অন্যদিকে রেভিনিউ বৃদ্ধি পাইছে, রেভিনিউ বৃদ্ধি পাইলে বৃদ্ধি মানে প্লাস, রেভিনিউ বৃদ্ধি মানে প্লাস, তো প্লাস হবে, প্লাস চিহ্ন হয়ে গেলে সূত্রের প্লাস। অন্যদিকে আমরা জানি যখনই রেভিনিউ বৃদ্ধি পাবে তখন এটা হয়ে যাবে ক্রেডিট। এভাবে আমরা জার্নালগুলো চিন্তা করব। এটা কি এই পুরো প্রসেসটা কিভাবে ট্রানজেকশন থেকে জার্নাল, জার্নাল থেকে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট এবং ক্রেডিট হবে,
এই ইকুয়েশনে কিভাবে ফালাবো, এটা কি আর আরেকবার বলার প্রয়োজন আছে নাকি প্রয়োজন নাই? যদি প্রয়োজন থাকে চ্যাট বক্সে ইয়েস নোট একটা কিছু বলেন, আর একটু কি আলোচনা করবো? আচ্ছা, তার মানে এই এই এরিয়াতে কারো কোনো প্রবলেম নাই ধরে নিচ্ছি। আপনারা কি আমার কথা শুনতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, স্যার এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাইনি। আমি বারান্দায় চলে আসছি। মেয়েটা কান্নাকাটি করে, মাঝে মাঝে দুষ্টামি করে, আপনাদের এই জন্য অসুবিধা হচ্ছে মনে হয়। ঠিক আছে। আচ্ছা। স্যার 3 নাম্বার জানালটা একটু বলবেন please? আচ্ছা, এগুলো সবগুলো আবারও বলবো, হ্যাঁ। এগুলো সবগুলো নিয়ে আমি একটা সাইকেল দেখাবো ইনশাল্লাহ, হ্যাঁ। তখন আবার বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, আসলে এই ক্লাসগুলো যদি সে ধরেন আমি একটু মানে আমার যদি এটা হয়তো অবজেক্টিভ, হ্যাঁ, যদি এটা হয়তো অবজেক্টিভ যে আপনাদেরকে আমি খুব কনসেপচুয়ালি প্রিন্সিপাল অ্যাকাউন্টে পড়াবো সে ধরেন, তাহলে এটি দিয়ে আমি আবার হয়তো বা মানে আমার বিশ্বাস যদি 10 থেকে 15টা আমি এরকম ক্লাস নিতে পারতাম হয়তো বা ভালোই কিছু শেয়ার করতে পারতাম, হয়তো বেসিকটা স্ট্রং করার চেষ্টা করতে পারতাম, হ্যাঁ। তো এখন আমার উদ্দেশ্য কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং না, আমার উদ্দেশ্য হলো আপনি যাতে কস্ট অ্যাকাউন্টিং জার্নিটা স্মুথ হয় সেই স্মুথ করার জন্য যদি আপনার অনেক দিন আগে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভুলে যাওয়ার চান্স আছে বা ভুলে যেতেও পারেন, জাস্ট একটু মনে করায় দেওয়া, এটা হলো আমার উদ্দেশ্য আর কি। আচ্ছা, এখন আমরা একটু আমাদের পরবর্তী অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে একটু যদি মানে নিশ্চিতভাবে আপনাদের অনেকের মনে আছে, মনে আছে নাকি? স্যার ভুলে গেছি। আচ্ছা। আচ্ছা, আমি একটু বলি। অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে প্রথমত হলো কনফিউজড হবেন না। মানে আমি যখন অ্যাকাউন্টিং সাইকেল কোনো বইতে পাবেন 5টা, কোনো বইতে 8টা, কোনো বইতে 9টা, কোনো বইতে 10টা। তো এটা মানে এটার কোনো মানে এটার জন্য কনফিউজড হওয়ার কোনো কিছু নাই আর কি। এখানে এই যে আমি এখন যেটা শেয়ার করব এটা হলো সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড আর কি। আমি এই পর্যন্ত দেখছি এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় এটা। কিন্তু আমাদের যে ক্লাস 9-এ আমি যখন পড়ছিলাম তখন ছিল 5টা, ওই 5টাও সঠিক, কারণ এখানে সবচেয়ে বেসিক যেটা একবারে সবচেয়ে মূল যে স্টেপস গুলা সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। নিশ্চিতভাবে এমন কোনো প্রশ্ন আসবে না আইসিএমইতে প্রশ্নতে অ্যাকাউন্টিং এর সাইকেলে কয়টা স্টেপস আছে, এত স্টুপিড মার্কার কোশ্চেন কখনোই আইসিএমইতে হবে না, এটা হলো আমার বিশ্বাস আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে। অ্যাকাউন্টিং সাইকেল কি? অ্যাকাউন্টিং সাইকেল যে সাইকেলের মাধ্যমে আমার ফুল অ্যাকাউন্টিং প্রসেসটা হচ্ছে, যে সাইকেলের মাধ্যমে আমরা জানি অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টিং হলো
আমাদের প্রতিদিনের ব্যবসায় ঘটে যাওয়া জিনিসগুলোকে আমাদের হিসাব নিকাশ করা, সহজ কথা। মানুষকে হিসাব জাস্ট একটু আমরা হিসাব বের করে এটার প্রফিট লস বের করে আমার ব্যবসায় সিচুয়েশনটা বের করা, তাই না? একটু প্লিজ, হ্যাঁ। আচ্ছা, তো এইটা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়? আমরা এতটুকু বলতে পারি এটা শুরু হয় কিভাবে, যে আপনার প্রতিদিনের ঘটনা কি? আপনার হতে পারে প্রতিদিন আপনি আজকে অফিস খুললেন, এই যে অফিসটা ওপেন করলেন, এটা একটা ঘটনা। হতে পারে অফিসটা ওপেন করার পরে, অর্থাৎ আপনি যেদিন ব্যবসাটা, সে ধরেন আপনার দোকানে গেলেন বা আপনার প্রতিষ্ঠানে গেলেন, এখন হতে পারে ওই দিন আপনার কর্মচারীকে বেতন দিলেন, এটাও একটা ঘটনা। হতে পারে ওই দিন কোনো কারণে কোনো কারণে আপনি বা কোনো একটা প্রোডাক্ট সেল করে কোনো এক প্রফিট বা রেভিনিউ অর্জন করলেন, সেটাও আপনার জন্য একটা ঘটনা। হতে পারে আপনি একটা ব্যবসা চুক্তি করছেন কারোর সাথে, যে আপনি ফিউচারে তার কাছে প্রোডাক্ট সেল করবেন, সেটাও একটা ঘটনা। তার মানে অনেকগুলো ঘটনা দেখলাম। এখন প্রথম প্রশ্নটা চলে আসে অ্যাকাউন্টিং সাইকেলে, যে ভাই এই যে এতগুলো ঘটনা পাইলাম, এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাকে আমি বলবো যে আমার অ্যাকাউন্টিং অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা আছে, আমার অ্যাকাউন্টিং এর ওই অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা আছে। তো আমরা একটু তাহলে আমরা কি বের করব, যে 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 ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাগুলো অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা আছে সেগুলোকে আমরা কনসিডার করব। তো এটার জন্য আমাদেরকে আবার কিছু বলা আছে যে কোন ইভেন্টকে ট্রানজাকশন মনে করবেন, অর্থাৎ ঘটনাকে, কোন ঘটনাকে আপনি লেনদেন মনে করবেন, সে ধরনের লেনদেনের জন্য আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সেগুলা যদি বুঝতে চান অবশ্যই আপনি আহ 9-10 বইটা খুব ভালো বই, এছাড়া একটু গুগল টুগলে সার্চ দেবেন। তবে সহজভাবে যদি বলি, যেটার ইকোনমিক ইম্প্যাক্ট আছে, যেটা দুই ধরনের, দুইটা পক্ষ থাকে, আহ সেটাকে আপনি লেনদেন বলতে পারেন। যেমন আপনি ব্যবসাতে কারোর সাথে চুক্তি করছেন, এই যে ব্যবসা কারোর সাথে চুক্তি করছেন, এই চুক্তির জন্য, এই যে ব্যবসা কারোর সাথে চুক্তি করছেন, এই চুক্তির জন্য আপনার কোনো ধরনের আপনার কিন্তু টাকা লেনদেন হচ্ছে না। তাহলে যেহেতু চুক্তির জন্য আপনার কোনো টাকা যাচ্ছে না, আসতেছে না, তার মানে এটাকে ট্রানজাকশন আমরা বলতে পারি না। কিন্তু আমরা যদি বলতেছি যে আমি কিছু প্রোডাক্ট সেল করে রেভিনিউ অর্জন করছি, তার মানে কি এটার সাথে টাকা জড়িত, দুইটা পক্ষ জড়িত। আপনি একটা পক্ষ, ওই প্রোডাক্টটা সেল করছেন, আরেকটা পক্ষ, ওই পক্ষ যে পক্ষ এই প্রোডাক্টটা ক্রয় করছে। আপনি দোকান আজকে অফিসটা খুলছেন, এই খোলার জন্য আপনার কোনো ইকোনমিক ইম্প্যাক্ট নাই, কোনো মানিটারি কোনো ট্রানজেকশন হয় না, মানে এটাকেও আমরা বলতে পারি না লেনদেন। তার মানে প্রথম প্রশ্ন, যে কোনো ঘটনা ঘটবে সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো। কখন লেনদেন বলবো এটাকে চিনতে হবে। আপনি যখন লেনদেন চিনে গেলেন যে এটা ভাই ট্রানজেকশন চিনে গেছে, তো এই চিনে যাওয়া জিনিসটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় কনভার্ট করতে হবে। তো অ্যাকাউন্টিং এর ভাষায় কনভার্ট করাকে, অর্থাৎ যেটাকে আমরা প্রথম স্টেপ বলি, সেটাকে বলা হয় জার্নালাইজ, অর্থাৎ জাবেদাভুক্ত করা। সত্যিকারে অর্থে আজকের দুনিয়ায় এই জার্নালাইজটাই শিখতে হয়। বাকি যত স্টেপস গুলো আছে সেটা আপনার একটা ভালো ইআরপি সফটওয়্যার হলে এটা আপনাকে অটোমেটিক করে দিচ্ছে। তার মানে এই জার্নাল যদি কেউ না শিখে, সে যত বড় পড়াশোনা করুক তাকে আটকাইতে হবে। আর এই জন্য আমি জার্নালে বেশি প্রায়োরিটি দেই। তো জার্নাল মানে কি, ওই যে আমি বললাম যে আমি আমি পণ্য ক্রয় করলাম, অথবা আমি মজুরি প্রদান করলাম, অর্থাৎ টাকা পরিশোধ করলাম। শুধু বলা হয় যে মজুরি প্রদান করলাম বা পণ্য ক্রয় করলাম, তবুও এটাকে আমরা বলবো না লেনদেন। যদি এটার সাথে টাকার অ্যামাউন্টটা জড়িত থাকে, তখন এটাকে আমরা লেনদেন বলবো আর কি। এখন এটা যদি জার্নালাইজ করার প্রয়োজন হয়, যে আমি ধরে নিলাম এটা একটা ট্রানজাকশন, ট্রানজাকশন মানে লেনদেন, যখন আমরা ধরে নেবো এটা একটা লেনদেন, তখন এটাকে আমরা জার্নালে অন্তর্ভুক্ত করব। এটা জার্নাল যখন অন্তর্ভুক্ত করব, তখন আমরা চিন্তা করব অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবং আমরা চিন্তা করব এ বৃদ্ধি পাইলে, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, লাইবিলিটিস বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, ওই শব্দগুলো চিন্তা করব। এই যে জার্নালে করলাম, অর্থাৎ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করলাম। এখন এই যে ডেবিট ক্রেডিট করার পরে, অর্থাৎ জার্নাল করার পরে, পরবর্তী হবে আমাদের পোস্টিং বা লেজার। এখন এই জার্নাল আবার কয়েক ধরনের হয়, পোস্টিং আবার দুই ধরনের হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি না। এখন এই যে পোস্টিং বা লেজার, লেজার বলতে কি বুঝে, লেজারকে বাংলায় বলি আমরা খতিয়ান, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যেমন যেমন
আপনি বলতেছেন পণ্য ক্রয় করছেন, মেবি জানুয়ারি মাসে 1 তারিখে একবার ক্রয় করছেন, জানুয়ারি মাসে 30 তারিখে একবার ক্রয় করছেন, 25 তারিখে একবার ক্রয় করছেন। এই যে তার মানে কি প্রতিবার ক্রয় করছেন, তার মানে কি ক্রয় হিসাব একটা হয়েছে। প্রথম দিকে ক্রয় করলে ক্রয় ডেবিট এবং অন্যদিকে ক্যাশ ক্রেডিট। তাহলে এই যে অনেকগুলা ক্রয়, এখন সবগুলা ক্রয়কে আপনি একটা শিরোনামের মধ্যে যদি নিয়ে আসতে চান, তাহলে কি ক্রয় নামক একটা বই খুলতে হবে, যে ক্রয় হিসাবে এই ক্রয়ের মধ্যে জানুয়ারি 1, 20, 25 সব ধরনের তারিখ গুলাকে ঢুকাবেন। তাহলে জানুয়ারি মাসে 1 মেবি 5 টাকা, জানুয়ারি মাসে 25-এ মেবি 5 টাকা, এই 2 5 টাকা মিলে হবে 10 টাকা। তখন আপনি বলবেন একটা মাস শেষে যে জানুয়ারি এই 1 মাসে আমার 10 টাকার পণ্য ক্রয় হয়েছে। এটা আপনি বুঝবেন কিভাবে? যখন আপনি ওই একটা পোস্টিং করবেন, অর্থাৎ জার্নাল গুলাকে আপনি লেজার বা পোস্টিং করবেন, তখন আপনি এরকম ভাবে আহ, আহ, বের করতে পারবেন। এই এই শব্দগুলো আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এই পোস্টিং গুলা যখন করব, তখন এই যে আমরা ক্রয় হিসাব 3 4টা ট্রানজাকশনকে একটার সাথে মিলিয়ে একটা ব্যালেন্স পেলাম। এই ব্যালেন্স গুলাকে সমন্বয় করলে আমরা বলি যে ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্সের সমন্বয় করে বলে আমরা ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা জার্নাল পেলাম, লেজার পেলাম, ট্রায়াল ব্যালেন্স পেলাম। ট্রায়াল ব্যালেন্সের পরে আমাদের কিছু যদি অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো দিতে হয়। অ্যাডজাস্টমেন্ট কি সে বিষয়ে আমাদের আজকেরও একটা টপিক আছে, আমরা তখন এটা আলোচনা করবো। অ্যাডজাস্টমেন্টের পরে এই যে ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টমেন্ট, তাহলে এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এটা প্লাস মাইনাস করে হয় হলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমাদের স্টেটমেন্ট, ফাইন্যান্স স্টেটমেন্ট তৈরি করতে হয়। ফাইন্যান্স স্টেটমেন্ট মানে কি? যে ইন্টারেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 আমরা ক্লাসের শুরুতে যেটা বললাম, সেখানে যে আমাদেরকে বলা হয়েছে যে 5টা সেট অফ ফাইন্যান্স স্টেটমেন্ট তৈরি করতে হবে, সেই 5টা সেট অফ ফাইন্যান্স স্টেটমেন্টকে বলা হবে, তৈরি করতে হয় এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। তাহলে মাঝখানে যে বলা হচ্ছে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিট হলো অপশনাল, যেটা আপনি চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। তাহলে আমাদের প্রথমত হলো ট্রানজাকশন আইডেন্টিফাই করতে হবে, জার্নাল করতে হবে, পোস্টিং করতে হবে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। কিছু অ্যাডজাস্টমেন্ট থাকলে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। অ্যাডজাস্টমেন্ট কি আমি আপনাকে বলি নাই, এটা আমরা আলাদা টপিকসে বলবো। এবং এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট প্লাস মাইনাস করে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেখান থেকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল বা ফাইন্যান্স স্টেটমেন্ট তৈরি করবো। পরবর্তীতে আমরা কিছু ক্লোজিং এন্ট্রি দিতে হবে। ক্লোজিং এন্ট্রি কি সেটাও আমাদের জানা দরকার, মেবি আমাদের টপিকস এর মধ্যে আজকে আছে, না থাকলেও আমি সেটা বলবো। তারপরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, যেটা হলো আমাদের অপশনাল। এবং সর্বশেষ আমাদের রিভার্সিং এন্ট্রি, সেটাও অপশনাল। রিভার্সিং এন্ট্রি সেটাও অপশনাল। তাহলে আমরা দেখলাম আমাদের অপশনাল আছে এখানে রিভার্সিং এন্ট্রি, পোস্ট ক্লোজিং, আর বাকি সবগুলো আমাদেরকে অবশ্যই করতে হয়। এই সব পুরোটা সাইকেল মিলিয়ে আমাদের অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং শুরু হয় একটা ঘটনা থেকে এবং শেষ হয় রিভার্সিং এন্ট্রি। যদি রিভার্সিং এন্ট্রি আমরা দিতে চাই, আমরা চাইলে রিভার্স এন্ট্রি অ্যাভয়েড করতে পারি। লিস্ট আমাদের ক্লোজিং বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পর্যন্ত করতে হয়। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা পরবর্তী টপিকসে যাব। আচ্ছা, প্রশ্ন নাই। আচ্ছা, এখন জার্নাল আপনি কিভাবে করবেন? তো জার্নাল, জার্নাল নিয়ে অলরেডি আমরা কথা বলছি এবং আমি সর্বশেষ জার্নালের একটা সাইকেল দেখাবো। আমি এখনই দেখাই জার্নালটা, কারণ জার্নালটা প্রয়োজন। হ্যাঁ, আপনারা যখন জার্নাল পড়বেন, তখন আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে, যদি আপনি জার্নালে খুবই দুর্বল থাকেন, কারণ সত্যি কথা বলতে আমি আমার এতটা সময় পরও আমার কাছে এখনো মনে হয়, এখনই মনে হয় এবং ফিল করি, এবং আমি বিশ্বাস করি অনেকেই মনে করে যে জার্নালটা না জানলে অ্যাকাউন্টিং এর অনেক বেসিক জায়গাটাই মিস হয়ে যায়। এই জন্য জার্নালটা জানা জরুরি। তো সেই জার্নালটা যদি আপনি জেনে থাকেন, যদি আপনি জেনে থাকেন, আপনার আইডিয়া থাকে, তাহলে আপনার প্রয়োজন হবে না। যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমি মনে করি আপনি এই প্রক্রিয়াতে পড়তে পারেন, এই প্রক্রিয়াতে ভাবতে পারেন। আমি ভাবনার জগৎটা দিই। সে ধরেন আমরা বলি পি টু পি বা পার্সেস টু পে, আমরা বা প্রকিউর টু পে, আমরা এই জাতীয় শব্দ বলি। প্রকিউর টু পে মানে কি? আপনি ভাই পার্সেস করার সিদ্ধান্ত নিয়েছেন, পার্সেস করছেন এবং কোনো একটা প্রোডাক্ট পার্সেস করছেন, সেই পার্সেসটা পে করছেন। তার মানে এটা পুরোটা একটা সাইকেল, পুরোটা একটা সাইকেল। এই সাইকেলের যখনই আপনি জার্নাল শিখবেন, তখন শুরু থেকে শেষ ফুল সাইকেলটা শিখবেন। আপনি যখন শুরু থেকে শেষ ফুল সাইকেলটা শিখবেন, তখন আপনার মাঝে একটা ভালো কনফিডেন্স তৈরি হবে। আমি দুইটা সাইকেল আপনাকে দেখাবো। একটা হলো পার্সেস, আমি দুইটা সাইকেল দেখাবো। এই দুইটা সাইকেল দিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার জার্নালটা ভালো লাগবে। প্রথমত সে ধরে নিলাম আমরা প্রকিউর টু পে, পি টু পি যেটাকে আমরা বলি আমাদের বিজনেসের ভাষায়, যেটাকে বলে পি টু পি। পি টু পি কি? সে ধরেন আপনার আপনার ম্যাটেরিয়াল প্রয়োজন হবে, অর্থাৎ সেক্ষেত্রে ম্যাটেরিয়াল যে প্রোডাকশন ফ্লোরের প্রয়োজন হবে, সে সাপ্লাই চেইন অথবা কমার্শিয়ালকে অফিসে সে রিকুইজিশন দিবে। এই যে পার্সেস রিকুইজিশন দিলে, অর্থাৎ ম্যাটেরিয়ালটার প্রয়োজনীয়তাটা সে জানাইলো, হতে পারে ইআরপি বা কোনোভাবে। এর জন্য এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার জন্য কোনো কোনো এই ঘটনাকে ট্রানজাকশন বলবো না। কেন বলবো না? কারণ এটার জন্য কোনো দুইটা পক্ষ হয় না। আমি একটা পক্ষ, আমার কোম্পানি এ ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্টকে জানাইছে এবং কোনো অর্থের লেনদেন হয় না। তার মানে এটা কোনো জার্নালাইজ হবে না।
কিন্তু ওই পার্সেসটা পেয়ে, পার্সেস রিকোয়েশনটা পেয়ে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট সে কি করবে, সাপ্লায়ারকে পার্সেস অর্ডার দিবে। এই অর্ডার দেওয়ার কারণেও কিন্তু কোনো টাকা লেনদেন হয় না, তার মানে এখানেও কোনো এন্ট্রি হবে না। কিন্তু পরবর্তীতে কি হবে, পার্সেসটা সে সত্যিকারই ঘটলো, পার্সেসটা করলো। যখন পার্সেস করলো তখন তার কাছে প্রোডাক্টটা চলে আসলো, প্রোডাক্টটা চলে আসলো, অন্যদিকে তার কাছ থেকে ক্যাশ টাকা চলে গেল। তার মানে এই মুহূর্তে একটা লেনদেন ঘটলো, তার কাছে প্রোডাক্ট আসলো, অন্যদিকে ক্যাশ টাকা চলে গেল, কিংবা বাকিতে ক্রয় করলো। এখন প্রশ্ন হলো তখন আমরা কি করব, যে পার্সেস অথবা ইনভেন্টরি ডেবিট, আমরা অলরেডি আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে অলরেডি আলোচনা করছি যে কোন অবস্থা থেকে আমরা পার্সেসকে ডেবিট করব এবং কোন অবস্থায় ইনভেন্টরিকে ডেবিট করব। আমরা এগুলো আমাদের ফিজিক্যাল ক্লাসে আলোচনা করছি। আমরা ছোটবেলাতে মুখস্থ করছি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, কিন্তু এটা কিছুটা মিসিং আছে। তাহলে আমরা বলবো কি, যখন বলতেছে পার্সেস করা হয়েছিল তখন আমরা পার্সেসকে, পার্সেস মানে আমার পার্সেস অথবা ইনভেন্টরি ডেবিট করব, পার্সেস অথবা ইনভেন্টরি ডেবিট করব। যখন আমরা এতটুকু মনে রাখি, যখন আমরা পারপেচুয়াল মেথডে করব তখন ইনভেন্টরি ডেবিট, যখন আমরা পিরিয়ডিক করব তখন পার্সেস ডেবিট। আজকে আমরা আবার পারপেচুয়াল এবং পিরিয়ডিক নিয়ে কিছুটা আলোচনা করব, কিংবা অন্যদিন করব। পারপেচুয়াল মেথডে ইনভেন্টরি ডেবিট করার অর্থ হলো আমি ধরে নিলাম এই পার্সেসটাকে, অর্থাৎ এই পণ্যটাকে আমি কারেন্ট অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতেছি, আর পার্সেস ডেবিট অর্থ হলো খরচ হিসেবে রিকগনাইজ করতেছে। তো ইনভেন্টরি যদি আমরা হিসাবে ডেবিট করি, তার মানে আমার অ্যাসেট বৃদ্ধি পেলে, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, অন্যদিকে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, অন্যদিকে ক্যাশ বৃদ্ধি পাওয়া মানে হ্রাস পাওয়া, অর্থাৎ কারেন্ট অ্যাসেট হ্রাস পাওয়া মানে ক্রেডিট। অথবা যদি এটা বাকিতে ক্রয় করে, অর্থাৎ দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলো ক্রেডিট। তাহলে পার্সেস গুডস মানে কি, পার্সেস অর অ্যাকাউন্টস পেয়েবল, সরি ইনভেন্টরি ডেবিট, কারণ এটা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে পার্সেস ঘটলো। এখন এই যে আপনি যদি কোনো কারণে অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেলো, সে হতে পারে আপনি পার্সেস করলেন কিন্তু এটা বাকিতে পার্সেস করলেন, সরি করে চলে গেছে, বাকিতে পার্চেস করছেন। তো বাকি যদি পার্চেস করে থাকেন, পরবর্তী কি করবে, পার্চেস করা হলো, পার্চেস করার পরে এই প্রোডাক্টটা আপনার গোডাউনে যাবে। গোডাউনে যাওয়ার সময়, অর্থাৎ আপনার যখন ওয়্যার হাউসে যাবে তখন একটা ইন্সপেকশন হবে। যখন এই ইন্সপেকশন হলো তখন কিন্তু কোনো অর্থের লেনদেন হলো না, তাই না? যেহেতু অর্থের লেনদেন হয় না, এই পর্যায়ে কোনো ট্রিটমেন্ট হবে না। আমি আপনাকে বলতেছি যে আপনি যখন একটা প্রোডাক্ট, আপনি যখন জার্নাল শিখতে যাবেন তখন আপনি 3 থেকে 4 ধরনের জার্নাল শিখলেই মোটামুটি জার্নাল হয়ে যায়। কি, একটা প্রতিষ্ঠানের ক্রয়, ক্রয় মানে কি, ক্রয় যেখান থেকে জন্ম হয় এবং যেখানে মৃত্যু হয়। বিক্রয়, বিক্রয় যেখানে জন্ম হয় যেখানে মৃত্যু হয়। অ্যাসেট ক্রয় করলে, অ্যাসেট যেখানে জন্ম হয় যেখানে মৃত্যু হয়। এভাবে যখন 4-5 ধরনের জন্ম এবং মৃত্যু থেকে শিখেন, আপনার জার্নালে একটা বেসিকটা স্ট্রং হবে। এই জন্য আমি শুধু এই মুহূর্তে প্রকিউর টু পে, অর্থাৎ পার্সেস থেকে পেমেন্ট পর্যন্ত এই এই সাইকেলটা দেখাচ্ছি। তাহলে আমরা কি করলাম, পার্সেস করলাম, পণ্য আনলাম, পাওনাদার আমার, সরি যার কাছে প্রোডাক্টটা সাপ্লায়ার, সে প্রোডাক্টটা ওয়্যার হাউসে দিল। সে ওয়্যার হাউসে দেওয়ার পরে আমি এটা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে আমার স্টাফ সেটা দেখলো, ইন্সপেকশন করলো। এই যে ইন্সপেকশন করলে, এই জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট হবে না। এখন হতে পারে না সেই পার্সেসের একটা অংশ রিটার্ন দেওয়া প্রয়োজন হতে পারে। তো যদি আমার পার্সেসের একটা অংশ রিটার্ন দেওয়ার প্রয়োজন হয়, তখন ঠিক আগে যে কাজটা করবো এটা উল্টায় করে দেবো। অর্থাৎ আগে যদি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়, এখন হয়ে যাবে ডেবিট, এবং পার্সেস রিটার্ন ক্রেডিট, পার্সেস রিটার্ন ক্রেডিট, এটা আমরা জানি। এবার যখন পার্সেসটা রিটার্ন করে দিলেন তখন কি হবে, বাকি যে নেট পার্সেস থাকবে, সে ধরেন আমরা যদি 1 লক্ষ টাকা প্রোডাক্ট পার্সেস করে থাকি, দায় বৃদ্ধি পেয়েছিল 1 লক্ষ, এর মধ্যে 10,000 টাকা অলরেডি রিটার্ন করছে, তার মানে আরো 90,000 টাকা স্টিল আমার ডিউজ আছে। এই যে 90,000 টাকা, সেটা আমার সাপ্লায়ারকে পরিশোধ করতে হবে, তাই না? এটা তো সাইকেল। তাহলে এই পরিশোধ করার জন্য এবার আপনি পরিশোধের জার্নাল দেবেন। পরিশোধের জার্নাল কি, যে ভাই আমার ক্যাশ টাকা কমে গেছে, ক্যাশ অথবা ব্যাংক কমে গেছে, তার মানে অ্যাসেট হ্রাস পাইছে, অ্যাসেট হ্রাস পাওয়া মানে ক্রেডিট। অন্যদিকে যে অ্যাকাউন্টস পেয়েবল কিছুক্ষণ আগে ক্রেডিট ছিল, অর্থাৎ দায় বৃদ্ধি পাওয়ার কারণে সেই অ্যাকাউন্টস পেয়েবল এখন দায়টা কি হয়ে গেল, কমে গেল। দায় যখন কমে যায় তখন হয়ে যায় ডেবিট। এবং এগুলার প্রত্যেকটা জার্নাল যখন দেখবেন তখন আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মিলছে কিনা। আচ্ছা, এর বাইরে কি কি সিনারি হতে পারে? তাহলে আমরা বলতেছি যে পার্সেস এই পর্যন্ত আসলাম, পরিশোধ করে দিলাম। এই পরিশোধের সময় আরো একটা ঘটনা ঘটতে পারে, সেটা কি, আপনি যখন পরিশোধ করেন তখন ডিসকাউন্ট পেতে পারেন, ডিসকাউন্ট পেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকাউন্টেরও জানাটা শিখতে হবে। এই ডিসকাউন্টের ক্ষেত্রে আপনাকে আমি বলে দিই, এই ডিসকাউন্টের ক্ষেত্রে দুইটা মেথডকে কনসিডার করা হয়, একটা হলো গ্রস মেথড, একটা হলো নেট মেথড। গ্রস মেথড, নেট মেথড কি, গ্রস মেথড হলো ও যখন, সে ধরেন আপনি আপনার সাপ্লায়ারের কাছে পার্চেস করলেন 10 টাকা প্রোডাক্ট, সাপ্লায়ার বলে দিল যে তুমি ভাই যদি আগামী 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তোমাকে আমি 1% ডিসকাউন্ট দেবো, কম টাকা দেওয়া লাগবে। তো আপনি কি করলেন, যখনই পার্চেসটাকে আপনার রেকর্ডিং করলেন,
তখনই আপনি হতে পারে ওই 1 টাকা যে আপনি ডিসকাউন্ট পাবেন সেটা এই মুহূর্তে রিকগনাইজ করে দেবেন, যে এই মুহূর্তে বলে দেবেন যে আমি 10 টাকার মধ্যে 1 টাকা আমাকে দিতে হবে না। এই যেটা দিতে হবে না সেটাকে আপনি এখনই রিকগনাইজ করলেন। আবার হতে পারে আপনি এখন রিকগনাইজ না করে পরে যখন অ্যাকচুয়াল ঘটনা ঘটবে তখন রিকগনাইজ হবে। যে পদ্ধতিতে যখন পার্সেস রেকর্ড করা হয় তখনই রিকগনাইজ করা হয় যে ভবিষ্যতে আমি ডিসকাউন্টটা পাবো সে ধরে নেওয়া হয়, সেটাকে বলা হয় নেট মেথড। আর যে পদ্ধতিতে পরবর্তীতে ডিসকাউন্টটাকে কনসিডার করা হয় সেটাকে বলা হয় গ্রস মেথড। তার মানে এই এই টোটাল প্রক্রিয়া, অর্থাৎ তার মানে কি বললাম, পার্সেস থেকে এই পরিশোধ পর্যন্ত এর মাঝখানে ডিসকাউন্ট, এটা হলো আমাদের প্রকিউর টু পে। ঠিক তেমনি সেলস সেলস হ্যাঁ, যে আপনি সেলস থেকে কালেকশন বন্ধু, সেলস থেকে কালেকশন বন্ধু, এই প্রক্রিয়াটা, এই একটা সাইকেলটাও আপনি দেখবেন। যে সাইকেলটাও শুধু পুরোটা যদি দেখেন তাহলে আপনাদের এই সাইকেলটা, অর্থাৎ এই সাইকেলের জার্নালটা শেষ হয়ে যাবে। এটা কিভাবে হতে পারে? সেলস এর অর্ডার দিতে পারে, যে আপনার প্রতিষ্ঠান কেউ একজন আপনাকে সেলস এর কাস্টমার সেলস অর্ডার দিল। যখন কাস্টমার সেলস অর্ডার দেয় তখন কিন্তু কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় না। আর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যেহেতু হয় না তার মানে কোনো ধরনের জার্নাল হবে না। পরবর্তীতে কি হতে পারে? অ্যাকচুয়ালি সেলস হতে পারে। যদি অ্যাকচুয়ালি সেলস হয় তখন আপনাকে একটা জার্নাল দিতে হবে। এই জার্নাল যখন দিবেন তখনও আপনাকে চিন্তা করতে হবে এটা কি পিরিয়ডিক মেথডে দিলেন নাকি পারপেচুয়াল মেথড আপনি ফলো করেন। যদি আপনি পিরিয়ডিক মেথডে ফলো করেন, আমরা ক্লাসে অলরেডি এগুলো আলোচনা করছি, তখন আপনার জার্নালটা হয় কি ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ, ক্রেডিট। সেলস রেভিনিউ মানে কি? আপনার আয় বৃদ্ধি পেলো, আয় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। আমরা অলরেডি পূর্বে এতক্ষণে আলোচনা করছি, তার মানে ক্রেডিট। অন্যদিকে ক্যাশে যদি বিক্রি করেন ক্যাশ বৃদ্ধি, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি। অন্যদিকে যদি বাকিতে বিক্রি করেন দেনাদার বৃদ্ধি পাবো, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যদি এটা পারপেচুয়াল মেথডে হয়, পারপেচুয়াল মেথড হলো যখনই সেলস করবে তখনই প্রফিট রিকগনাইজ করবে। তার মানে কি? যখনই সেলস করবে প্রফিট রিকগনাইজ, তার মানে একটা অতিরিক্ত জার্নাল দিতে হবে যেখানে কস্ট অফ গুডস হলো, অর্থাৎ খরচটাকে বাড়ায় দিয়ে আমার ইনভেন্টরি কতটুকু বৃদ্ধি কমে গেল সেটাকে ক্রেডিট করতে হবে। তো সেলস এর পরে আমাদের কি হবে? সেলস রিটার্ন হবে, সেলস ডিসকাউন্ট হবে, এবং সেলস থেকে যে টাকাটা পেলাম সেটা আমি সেটা পাবো। তো পাওয়াটাকে আমরা কি বলবো? যে রিসিপ অফ পেমেন্ট। এর মাঝখানে আমাদের কি হতে পারে? যে আমি যখন দেনাদারের কাছে টাকা পাবো, এমন হতে পারে না দেনাদার আমার টাকার কিছু অংশ নাও দিতে পারে, অথবা পুরোটা মেরে দিতে পারে বা মিস হতে পারে। সেটাকে আমরা বলি ব্যাড ডেবট, যেটা আমরা বাংলাদেশে ছিলাম কুরিন। সেক্ষেত্রে ব্যাড ডেবটস এর জার্নালটা শিখতে হবে। অর্থাৎ আমি আপনাকে টেকনিক শেখাচ্ছি যে জার্নালের পুরো এরিয়াটা আপনি কিভাবে কভার করবেন। সেক্ষেত্রে আপনাকে বেড ডেপস জানা দেখতে হবে। এই বেড ডেপস এর যখন জার্নালটা দেখবেন, মনে রাখবেন, এগুলো লিখে রাখেন যে এই বেড ডেপস এর যখন জার্নাল দেখবেন তখন আবার দুইটা মেথড আছে। তখন আমরা দুইটা মেথড আছে, একটাকে আমরা বলি অ্যালাউন্স মেথড, একটা বলি হলো আমাদের ডিরেক্ট রিটার্ন অফ মেথড। তার মানে আমাদের যখন অ্যালাউন্স মেথড থাকে তখন অ্যালাউন্স মেথড অনুযায়ী বেড ডেপস এর জার্নাল দিতে হবে। যখন রিটার্ন অফ মানে ডিরেক্ট রিটার্ন অফ মেথড থাকে ডিরেক্ট রিটার্ন অফ মেথডে জার্নাল দিতে হবে। তার মানে এখানেও আমাদের কিছু জার্নাল আছে। এই যে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এটাকে আমরা বলবো কি? যে সেলস টু কালেকশন। আর প্রথমটাকে বলবো প্রকিউ টু পে। তার মানে আমরা দুই ধরনের জার্নাল অলরেডি কভার করলাম, একটা হলো পার্সেস রিলেটেড, একটা হলো সেলস রিলেটেড। একটা পার্সেস রিলেটেড, একটা হলো সেলস রিলেটেড। ঠিক একইভাবে আপনারা কি আমার কথা শুনতেছেন? কথা শুনতে সমস্যা হচ্ছে কারণ? স্যার ব্যাড ডেটসটা একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি আসলে ব্যাড ডেটস নিয়ে কোনো আলোচনা করি না, কারণ ব্যাড ডেটস ইটসেলফ এটাও কিন্তু একটা আলোচনার বিষয়। ব্যাড ডেটস দুই ধরনের, দুই ভাবে ট্রিট করা যায়। ব্যাড ডেটস বলতে কি বোঝাচ্ছে? যে আপনি পণ্য বিক্রি করলেন বাকিতে, কিন্তু এই আমরা যখন বাকিতে পণ্য বিক্রি করি তখন হতে পারে কিছু টাকা নাও পেতে পারে। এই যে কিছু টাকা নাও পেতে পারে, এটার জন্য কি করে? বছরের শুরুতে কোনো কোম্পানি বা একটা নির্দিষ্ট সময় পরে বা নির্দিষ্ট সময় শুরুতে কোম্পানি একটা যে না পাওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় যে কুঋণ, খারাপ ঋণ, যেটাকে বাংলা ইংলিশে বলতেছে ব্যাড ডেটস, সেটাকে সে একটা প্রভিশন রাখে। এটাকেও করার জন্য দুইটা বেসিস আছে। হ্যাঁ, একটাকে বলা হয় সেলস বেসিস, মানে দুইটা বেসিস আছে। এই বেসিসের অনুযায়ী সে এস্টিমেট করে একটা ব্যাড ডেটস রাখতে পারে। যদি এমন হয় সিনিয়রটা যে বছরের শুরুতে সে ধরে নিল যে আমি যাহা বিক্রি করবো তার 10% ব্যাড ডেপস রাখবো, তখন সে বলে জার্নাল দিতে পারে দুই ভাবে। একটা হলো সে অ্যালাউন্স মেথডে দিতে পারে। অ্যালাউন্স মেথড মানে ধরে নেওয়া যে খরচ হিসাব ব্যাড ডেপস অ্যাকাউন্ট ডেবিট, মানে একটা অ্যালাউন্স ডেবিট, মানে ব্যাড ডেপস নামে একটা খরচ বাড়ায় দিল, অন্যদিকে সে অ্যালাউন্স নামক একটা ক্রেডিট করে দিল। আবার এমনও হতে পারে একটা নির্দিষ্ট সময় পরে সে যখন নিশ্চিত হবে এটা আর কখনোই পাবে না, তখন সে কি করলো? অ্যালাউন্স মেথডে গেল না, সেটাকে বলা হবে রিটার্ন অফ মেথড, ডিরেক্ট রিটার্ন অফ মেথড। ডিরেক্টলি সে দেনাদার থেকে কমায় দিবে। তখন আমরা দিব হলো ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, দেনাদার ক্রেডিট।
আর যখন আমরা অ্যালাউন্স মেথড ফলো করব তখন আমরা দেনাদার সরাসরি মানে রিসিভেবলকে সরাসরি কমাবো না। তখন আমরা প্রথমত খরচ বৃদ্ধি করব, যেটাকে বলে ব্যাড ডেট পার্সেন্টেজ। অন্যদিকে অ্যালাউন্স নামক একটা টেম্পোরারি অ্যাকাউন্ট করব, যেটাকে বলবো অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ডেট ডেট, এটাকে আমরা ক্রেডিট করব। তাহলে ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। যখন আমরা নিশ্চিত হব সেই ব্যাড ডেটের একটা অংশ অবশ্যই অবশ্যই পাবো না, তখন আমরা তখন আমরা ব্যাড ডেট অ্যালাউন্স যেটা ক্রেডিট করছিলাম এটা হয়ে যাবে ডেবিট। তার মানে পূর্বে ক্রেডিট ছিল এখন ডেবিট, তাহলে প্লাস মাইনাস জিরো হয়ে যাবে আর রিসিভেবল হবে ক্রেডিট। এটাকে বলা হচ্ছে অ্যালাউন্স মেথড। তো এইভাবে আমি আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আপনি জার্নাল গুলাকে কিভাবে কাভার করবেন। যেহেতু যদি আপনি পুরনো অনেকদিন আগে হয়তো বা অ্যাকাউন্টিং করছেন, এখন আপনাদেরকে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হলো আপনি আমার ক্লাসের সাথে যাতে তালে তালে চলতে পারেন। তো এই জন্য বললাম সেলস এর জার্নালটা এই সাইকেল অনুযায়ী পড়বেন। হুম। এর বাইরে আরেকটা সাইকেল আলোচনা করব। হুম। যেমন অ্যাসেট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসেট, অ্যাসেট মানে কি? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে কি? হতে পারে আপনি ইকুইপমেন্ট ক্রয় করলেন, তার মানে এই যে ইকুইপমেন্ট ক্রয় করলেন এটা একটা ঘটনা। তাহলে ইকুইপমেন্ট ক্রয় করলে ইকুইপমেন্টের জার্নাল দিতে হবে। এই যে ইকুইপমেন্টটা ক্রয় করলেন, আমরা জানি যে ইকুইপমেন্ট ক্রয় করলে অর্থাৎ যখন আপনি ফিক্সড অ্যাসেট ক্রয় করবেন, এই ফিক্সড অ্যাসেট ক্রয়ের জন্য একটা জার্নাল আছে। সে হতে পারে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি পেলো, অ্যাসেট হ্রাস পেলো। এই অ্যাসেটটা ক্রয় করার পরে এটাকে আমরা আবার কি হয় ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় আমরা জানি। তার মানে আপনাকে ডেপ্রিসিয়েশন জানতে হবে। আমার পরবর্তী টপিক আছে ডেপ্রিসিয়েশন কি, সেটা আমরা বলবো। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করে সে ডেপ্রিসিয়েশন জার্নাল কি সেটাও আমাদের জানতে হবে। পরবর্তীতে আমাদের জানতে হবে যদি আমি ডেপ্রিসিয়েশন ওই অ্যাসেটটা সেল করি তখন আমাদেরকে কিভাবে কি ট্রিটমেন্ট দিতে হবে। যখন আমরা এই অ্যাসেটটা সেল করব তখন আমাদের যদি এই অ্যাসেটের মধ্যে ডেপ্রিসিয়েশন চার্জ থাকে তখন জার্নালটা একভাবে দিতে হয়। যদি অ্যাসেটের মধ্যে ডেপ্রিসিয়েশন চার্জ না থাকে তখন জার্নালটা একভাবে দিতে হয়। এবং এখানে প্রফিট লস রিকগনাইজ করতে হয়। এমনও হতে পারে অ্যাসেট মাঝখানে রিপেয়ার করতে হয়, অ্যাসেট রিপেয়ার এবং এডিশন করলে কি জার্নাল দিতে হয় সেটা আমাদের জানতে হবে। অ্যাসেট ইম্পেয়ারমেন্ট গত রিভ্যালুয়েশন গত কোনো ইস্যু থাকলে সেটাও দিতে হয়। অর্থাৎ যদি আপনি ফিক্সড অ্যাসেট, অর্থাৎ আমরা প্রথম পার্সেস আলোচনা করলাম, পরে সেলস রিলেটেড আলোচনা করলাম, এখন আমি বলতেছি যদি আপনি ফিক্সড অ্যাসেটও শুরু থেকে শেষ জানতে চান, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, তখন ঠিক এইভাবে দেখবেন যে একটা অ্যাসেট পার্সেস থেকে শুরু করে একটা সেল বা মৃত্যু পর্যন্ত, শুরু থেকে এই মৃত্যু পর্যন্ত একটা অ্যাসেট পার্চেস থেকে এই সেল এই মৃত্যু পর্যন্ত সকল কিছু জানতে হবে। যখন পার্চেস করবেন মাঝখানে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, কখনো কখনো প্রয়োজন হলে অ্যাসেটটাকে রিপেয়ার করবেন, প্রয়োজন হলে ইম্পেয়ার করবেন, প্রয়োজন হলে রিভ্যালুয়েশন করবেন এবং সর্বশেষ হলো সেল করবেন। এই প্রত্যেকটা ট্রিটমেন্ট জানতে হবে। বিশ্বাস করেন এই প্রত্যেকটা ট্রিটমেন্ট হয়তো বা আমি যদি আপনাকে এখন বুঝাতে চাই আমার মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগবে। বাট আপনি যদি এই ফুল অ্যাসেটের এই ট্রিটমেন্ট গুলো জানেন আপনার কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। আপনারা চেষ্টা করবেন এগুলো আপনাদের ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বই কাইসুর চ্যাপ্টার নাম্বার ভুলে গেছি হয়তো বা আমি ভুলে গেছি, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যে চ্যাপ্টার সেখানে বলা আছে, এবং আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16-এ বলা আছে, এবং বেসিক অ্যাকাউন্টিং বইগুলোতে দেওয়া আছে। আপনি মাথায় রাখবেন ফিক্সড অ্যাসেটের জার্নাল দেখতে হবে, পারচেস করার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, ডেপ্রিসিয়েশন চার্জ করারও একাধিক মেথড আছে। হ্যাঁ, সেই মেথড গুলো জানতে হবে, এগুলো আপনাকে জানতেই হবে। এগুলো ফরজ, এই জানা ছাড়া আপনি কোনোভাবেই মানে কি বলা যায় আপনি আপনাকে প্রতি ক্লাসে ডেপ্রিসিয়েশন কি এটা বোঝানো হবে না। হ্যাঁ, এর চেয়ে অ্যাডভান্স লেভেলে আলোচনা করবে, এই কারণে আমি এগুলো বলতেছি। তো পুরো আলোচনার শেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আপনাদের যেহেতু যদি কেউ জার্নালটা ঠিকভাবে না জানে তাহলে তার সামনের দিকে ক্লাসগুলা কন্টিনিউ করা বা বেসিক একটু কষ্ট হবে। আর সেই ক্লাস আপনি যদি এই জার্নালটাকে, যেহেতু আমাদের ফিজিক্যাল ক্লাস এই মুহূর্তে স্টপ, মানে আমাদের ক্লাসগুলো এই মুহূর্তে স্টপ, আগামী মাসের 10 তারিখে আমাদের আগে কোনো ক্লাস হচ্ছে না। এই সময়ের মাঝে আপনারা একটু যদি বেসিক গুলাকে একটু ঝালিয়ে নিতে পারেন, পাশাপাশি পাশাপাশি আমরা এই পর্যন্ত যে 8টা ক্লাস করলাম সেই টপিকস গুলোকে একটু কভার করে নিতে পারেন, আমি বিশ্বাস করি পরবর্তী ক্লাসগুলো আপনারা এনজয় করবেন। হুম। এই, ঘুমাইছে? বসো। আচ্ছা, তাহলে আমরা আজকে অলরেডি এখন পর্যন্ত কি কি আলোচনা করলাম একটু সাম আপ করি। আমরা টপিক 1 2 3 4 5 এই পর্যন্ত আলোচনা করছি, তাই না? একটু মিলিয়ে নিবেন আপনারা, হ্যাঁ, তাই তো। এর বাইরে আমরা আলোচনা করছি জার্নাল নিয়ে। হ্যাঁ, আমরা আলোচনা করি নাই এই টপিক গুলো নিয়ে। তো আমরা আরেকটা ক্লাস করব, ইভেন তারপরে হয়তো বা আরো একটা অতিরিক্ত ক্লাস করাতে পারে, সম্পূর্ণটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে। যত কম সংখ্যক মানুষ থাকবে তত সুবিধা। হ্যাঁ,
কিন্তু যারা থাকবে তারা অ্যাক্টিভলি থাকতে হবে। তাহলে আমরা আজকের পরবর্তী দিন আমরা এই চারটা টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই চারটা টপিকস নিয়ে আলোচনা করব। আর আজকে যেগুলো আলোচনা করছি আপনারা নিশ্চয়ই অনেকে হয়তো রেকর্ডিং করছেন, কোনো ধরনের রেকর্ডিং আমি কাউকে প্রোভাইড করি না, সো আমাকে এই জাতীয় রিকোয়েস্ট করবেন না। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই চারটা টপিকস নিয়ে আলোচনা করব। এর বাইরে আমরা কি আলোচনা করবো একটু দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড গুলা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি আলোচনা করছি একটু 2-3 মিনিট বলে তারপর আপনাদের কাছ থেকে 2 মিনিট শুনবো, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেবো। আমরা অলরেডি আজকে এই টপিক গুলো আলোচনা করছি। আমাদের বেসিকের জন্য এই চারটা টপিকস বাদ আছে যেগুলো আমরা আলোচনা করব। এবং অন্যদিকে লাস্ট এই 1 থেকে 1.5 ঘন্টায় আমি আপনাদেরকে বলে দিলাম কোর্স মেটেরিয়ালস কি, তাছাড়া আইসিএমই তে যে বিষয়গুলো নিয়ে মানুষ প্রবলেম ফেস করে সেগুলো নিয়েও কিছুটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সিলেবাসের পড়াশোনা, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। আমি মনে করি কেউ যাদের প্রবলেম তারাই তো এখানে আসছে, তাই না? আমি মনে করি যাদের বেসিক ইস্যুতে প্রবলেম তারা, কারণ এখানে তো যদি সবাই পার্টিসিপেট করতো তাহলে তো 100-র উপরে স্টুডেন্ট থাকতো স্বাভাবিকভাবে। তো তাদের জন্য বিগত ক্লাস থেকে আমি আগামী ক্লাসে কিছু আলোচনা করব। সেই আলোচনাগুলো থাকবে আমাদের A1 যে টপিক সেখান থেকে আলোচনা করব। কি কি আলোচনা করবো? ম্যানেজমেন্ট একাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং পার্থক্য, কস্ট অ্যাকাউন্টিং মেথড টেকনিক, খুবই দারুণ একটা পড়াশোনা, সেটা নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশ কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো, অল্প একটু কথা। এবং ক্লাসিফিকেশন বলবো। এবং খুবই খুবই ইম্পর্টেন্ট যে ফ্লোটা জানলেই একটা বলা যায় অনেকগুলা চ্যাপ্টারের একটা দারুণ কনসেপ্ট ক্লিয়ার হয়। এই ফ্লোটা নিয়ে আমি আমার ক্লাসে একাধিকবার মিনিমাম আমার মনে হয় 40 থেকে 50 মিনিট আলোচনা করছি, আবারও আলোচনা করব। সর্বশেষ আমরা এই কস্ট শিটটা নিয়ে আলোচনা করব। কস্ট শিট আলোচনা করার পরে আপনাদেরকে বলে দিব যে কোথায় থেকে আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন। এবং আমরা একটা কুইজ, যে কুইজটা আমরা অলরেডি আমাদের নিয়ে নিছি আমরা আমাদের ক্লাসে, আবারও আপনাদের জন্য এই আপনারা যে 10-15 জন তারা আবার এই কুইজে অ্যাটেন্ড করবেন। কিচ্ছু পড়তে হবে না, ওই দিনই কুইজে অ্যাটেন্ড করবেন। যাহা আলোচনা করবো তাহা থেকে কিছু আসবে, যতটুকু পারবেন পারবেন। এই হলো আমাদের পরবর্তী দিনে আলোচনার বিষয়বস্তু। আমি বলে দিব কখন আমি ক্লাস নেব। আমি ক্লাস নেওয়ার 4 থেকে 5 ঘন্টা আগে, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা জানতে পারবেন। আহ, আহ, মানে আমার পক্ষে সম্ভব না আপনাকে 1-2 দিন আগে জানানো, যদি জানানো সম্ভব হয় আমি জানাবো। আপনারা তার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আপনাদের জন্য আলাদা করে তৈরি করা হলো, এখানে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের হলো যারা বেসিক ইস্যু, আরেক ধরনের যারা ঢাকার বাইরে, তারা ওই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, ওই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। তাহলে যদি মনে করেন আপনার প্রয়োজন আছে। এই হলো আমার ক্লাসের আজকের বিষয়বস্তু। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে এখন বলেন, অথবা আমরা ক্লাসটা ক্লোজ করব। 1 মিনিট আমি শুনবো। এই শিটগুলো আমি শেয়ার করতে চাচ্ছি না। হ্যাঁ, আমার মনে হয় এই শিটগুলো আপনাদের প্রয়োজনও হবে না। যদি প্রয়োজন হয় শেয়ার করব, তবে আমাকে গুছিয়ে শেয়ার করতে হবে আরেকটু, যদি শেয়ার করতে হয়। এগুলো তো আমি জাস্ট আপনাদের জন্য কপি পেস্ট করে ক্লাসের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? খুব দ্রুত। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন দ্রুত। স্যার কুরিন সঞ্চিতিটা কি একটু যদি কাইন্ডলি বলেন। আচ্ছা, প্রশ্নটা থাকুক পরের ক্লাসের জন্য, ঠিক আছে? মানে এটা একটা বড় ঠিক। আলোচনা, বড় আলোচনা করব, কারণ এটা একটা দারুণ আলোচনা। সিরিয়াসলি, মানে জাস্ট কমন সেন্স বাড়ায় দেয়। আমরা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার ইত্যাদি ইত্যাদি করি, বাট এগুলা জাস্ট কুরিনকে কুরিন হিসাবে জানে না, কুরিনের কত ধরনের ইম্প্যাক্ট আছে। এটা মানে একটা সাইকেল, আমি পুরোটা সাইকেল আলোচনায় রাখবো, জান। হ্যাঁ, আমি আমার 11 নাম্বার টপিক্স এর মধ্যে এটা রেখে দিলাম, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করলে আপনাদের এরিয়া বাড়বে, পড়াশোনা বাড়বে, আমি আলোচনা বেশি করবো। এগুলো তো আপনারা ফ্রি পাচ্ছেন, তাই না? তাহলে প্রশ্ন করতে হবে। আর কারো? বলেন। এটা একটা সাইকেল, হ্যাঁ, খুব দারুণ সাইকেল। আর কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই, তাই না? আচ্ছা, যারা ঢাকার বাইরে আছেন, যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, তাদের জন্য আমি এতটুকু বলি, আপনারা স্যার গ্রুপগুলোতে। আসসালামু আলাইকুম। ইসলাম স্যার বলেন। আচ্ছা স্যার, ওই যে যে অ্যাসেটের যে এই 5টা ভাগ বললেন, এটা কি পরবর্তী নেক্সট ক্লাসে আবার ডিটেলস আলোচনা করে দিবেন? আমি তো এটা আর আলোচনার মধ্যে রাখি নাই, শুধু অ্যাসেট। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা একটু আলোচনা করবো, আলোচনা করতে হবে। জি স্যার, ওইটা একটু যদি আবার 5টা ভাগ যদি আবার যদি এইটা আগামী ক্লাসে করেন অসুবিধা নাই।
একটু ফুল নোটে রাইখা আলোচনাটা দিয়েন করতে স্যার। বিশ্বাস করেন, এই অ্যাসেটের ফুল আলোচনা আপনাকে আইএফএ যে স্যার পড়াবে সে মিনিমাম 3টা ক্লাস নেবে, 2টা ক্লাস। 2টা ক্লাস মানে তার 3 ঘন্টা সময়। তো এই 3 ঘন্টা সময়ের আলোচনা বা 4 ঘন্টা সময় আলোচনা করবে, সেটা আমি মাত্র 7 মিনিট বা 5 মিনিট আলোচনা করবো। আমি জানি না কতটুকু কভার করতে পারবো। আপনারা অবশ্যই কথা রেকর্ডিং করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ম্যাচ করতে পারেন। আলোচনা করব বলে রাখলাম, এই যে ফুল সাইকেল আলোচনা করবো। আর কারো কোনো কিছু? পরবর্তী ক্লাসে ডিসকাউন্টিং জার্নালটা আরেকবার একটু দেখা দিলে ভালো। স্যার কোনো কিছু মিস যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, এটাও রাখলাম আলোচনার মধ্যে। আর কিছু? এগুলো একটাও কিন্তু আমি যে সাবজেক্ট আপনাদেরকে পড়াই কস্ট অ্যাকাউন্টে একটার সাথে রিলেটেড না, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, হ্যাঁ। কারণ তার মানে এগুলা কোনোটা ডিপলি না, আমি শুধু ভাষা ভাষা আপনাদের, ভাষা ভাষা না মানে ধরাই দিব। আর কোনো কিছু বলেন, বললে আপনার লাস্টে, স্যার আপনার লাস্টের দুইটা যে ক্লাস ছিল ফিজিক্যাল ক্লাস, সেটা নিয়ে কি আলোচনা হবে স্যার? ফিজিক্যাল ক্লাস থেকে আপনি কি কারণ ঢাকার স্যার আমার বাইরে থেকে পরীক্ষার বলতেছেন? কারণে স্যার আমি পরীক্ষা দিচ্ছি, তো এই কারণে দুইটা ক্লাস আমি করতে পারি না, লাস্টের লাস্ট দুইটা। 2টা ক্লাস থেকে আমরা যদি আমরা 3 নম্বর ক্লাস নেই, মানে পরের ক্লাসটা হবে দ্বিতীয়, যদি 3 নম্বর ক্লাসটা নিতে উৎসাহিত বোধ করি তাহলে লাস্ট 2টা ক্লাস কাভার হবে। পরবর্তী দিন কাভার হবে না, তার পরের দিন কাভার হবে। থ্যাংক ইউ স্যার। এটাতে আপনি পরের দিন জয়েন না করলে হবে, হ্যাঁ। আর কেউ? আমার ল্যাপটপ বৃষ্টিতে ভিজতে আছে, বুঝতে পারছেন, আমি বারান্দায় বসে ক্লাস করাচ্ছি। আর কারো যদি বলার কিছু তাকে বলেন, নতুবা আমরা ক্লোজ করব। আর আমাকে স্যার যারা হোয়াটসঅ্যাপে নক করেন, প্রবলেম শেয়ার করবেন, আমি কিন্তু বারবারই বলি আমি কারো নাম মুখস্থ করি না যদি না সে আমাকে নক না করে। এটা মনে হয় আপনারা জানেন, আমার ক্লাসে কোনো সিআর থাকে না, বিকজ অফ আমি চাই প্রত্যেকে আমাকে নক করবে। এই 60 থেকে 100 জন মানুষ আমাকে নক করতেই পারে। যারা প্রবলেম শেয়ার করবেন আপনারা জানেন, যারা প্রবলেম শেয়ার করে তারা আনসার পায় অথবা পায় কিনা। হুম। প্রচুর প্রবলেম শেয়ার করবেন, নিজে প্র্যাকটিস করবেন, তাহলে প্রবলেম তৈরি হবে, প্রবলেম শেয়ার করবেন। আমি কি ক্লোজ করে দিব নাকি আর কোনো প্রশ্ন আছে? স্যার ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা একটু স্যার কাইন্ডলি একটু আলোচনা করবেন। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন জার্নাল যখন আলোচনা করবো তখন এটা চলে আসবে ইনশাল্লাহ। আর কিছু? আচ্ছা, এই আলোচনাটা আপনাদের জন্য তো অসুবিধা হচ্ছে না, মানে বোরিং তো লাগতেছে না লিস্ট? না স্যার, আচ্ছা, আমার ঠিক জন্য আছে। তো খুব ভালো। আচ্ছা, আর কারো কোনো কিছু? তার মানে ধরে নিলাম আর কোনো প্রশ্ন নাই আপনাদের বা কোনো কিছু প্রবলেম নাই। যদি এর মাঝে আপনাদের মনে হয় যে স্যার ওই বিষয়টার টপিক আলোচনা করবেন, আপনারা ওই গ্রুপে, যে যে গ্রুপে আছেন, ফেসবুক গ্রুপে না, যে ফেসবুক গ্রুপগুলো কমন গ্রুপ এখানে 230 জন আছে সেটা না, হোয়াটসঅ্যাপ আপনাদের 2টা ছোট ছোট গ্রুপ করে দিয়েছে। অর্থাৎ আপনারা যাতে একটু ইজিলি কথা বলতে পারেন। একটা হলো ঢাকার বাইরে যারা আছেন, যারা ক্লাসগুলো করতে পারতেছেন না তাদের জন্য, আরেকটা হলো যাদের বেসিক ইস্যু আছে। এদের 2টা গ্রুপে আপনারা শেয়ার করবেন, হ্যাঁ। শেয়ার করে বলে দিবেন আমি সম্ভবত ক্লাস নিতে পারি যদি আগামীকাল আমি অফিস থেকে আসতে পারি, কালকে রাতে অথবা শুক্রবার সকালে আমি ক্লাস নেওয়ার একটা চান্স আছে। আমি জানাই দেবো ইনশাল্লাহ, অথবা পরের সপ্তাহে আর কি। সো সে পর্যন্ত ভালো থাকবেন। আমি তাহলে আজকের জন্য আমরা ক্লাসটা এখানে স্টপ করি। কারো কিছু বলার না থাকলে আমরা স্টপ করে দিই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।